আমরা কথা বলবো হচ্ছে গতিবিদ্যা নিয়ে। আমরা গতিবিদ্যা নিয়ে কথাবার্তা বলছি। আচ্ছা, তো গতিবিদ্যার শুরুতে আমি যেটা বলছি আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। তাহলে ধূপধাপ আসেন, আমরা কথা না বাড়ায় গ্রাফের আলোচনায় চলে যাই। ফার্স্টে আমরা কিসের গ্রাফটা আঁকবো? ফার্স্টে আমরা যেই টপিকের গ্রাফটা আঁকবো সেটা হচ্ছে সমবেগ। একটা সেকেন্ড। ওকে, তাহলে ফার্স্টে আমরা কিসের গ্রাফ দেখবো? ফার্স্টে আমরা দেখবো হচ্ছে সমবেগের গ্রাফ। এখন সমবেগের গ্রাফ বললেই গ্রাফ একটাই চেহারা থাকবে এরকম না, সমবেগের গ্রাফ বিভিন্ন রকম হতে পারে। এইটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে ওই সমবেগের গ্রাফটা আমি কার বনাম কার সম্পর্ক ধরে আঁকছি। সাপোজ আমি সমবেগের একটা গ্রাফ আঁকলাম, সমবেগের গ্রাফটা আমি আঁকলাম এস বনাম টি। এস মানে কি? এস মানে হচ্ছে সরণ। টি মানে কি? টি মানে হচ্ছে সময়। তাহলে সমবেগের জন্য তোমরা সূত্রটা কি জানো? তোমরা সূত্রটা জানো s ইকুয়ালস টু হচ্ছে vt, যেটা অ্যাকচুয়ালি y ইকুয়ালস টু mx এর মতো। অর্থাৎ তুমি বুঝতে পারলা এই যে সমবেগের গ্রাফটা হবে, এই সমবেগের গ্রাফটা হবে, এইটা হবে হচ্ছে একটা মূল বিন্দুগামী সরল রেখা। সমবেগের গ্রাফ যখন আমি s বনাম t এর সাপেক্ষে আঁকছি, সরণ বনাম সময়। এই সমবেগের গ্রাফটা নিশ্চয়ই বুঝতে পেরেছি সবাই। আমি এর পরবর্তীতে সমবেগের আরো একটি গ্রাফ আঁকছি, যেই সমবেগের গ্রাফটি হবে, এবার আমরা আঁকবো হচ্ছে বেগ বনাম সময়। দ্যাট মিন্স এবার আমাদের চলকটা পাল্টে গেছে ভি বনাম টি। তো এই চলকটা খেয়াল রাখতে হবে, চলকটা খেয়াল রাখতে হবে। সমবেগের গ্রাফ ঠিক আছে, কিন্তু কোন চলক? তো এবার হচ্ছে দেখেন ভি, ভি এর সাপেক্ষে। তো সমবেগ মানে কি? সমবেগ মানে আসলে ভি এর ভ্যালু পুরোটা রাস্তায় বেগের মান কি থাকবে? বেগের মান পুরোটা রাস্তায় বেগের মান থাকবে আসলে একই। তো পুরোটা রাস্তায় যদি বেগের মান একই থাকে, অর্থাৎ আমি সময়ের সাথে সাথে বেগের মানের কোনো হ্রাস বৃদ্ধি হবে না। তো এইটা হচ্ছে সমবেগের আরেকটা গ্রাফ, যেখানে এই গ্রাফটা আমরা আঁকছি কার সাপেক্ষে? কার? এই গ্রাফটা আমরা আঁকছি হচ্ছে বেগ বনাম সময়ের সাপেক্ষে। এন্ড লাস্ট এন্ড ফাইনাল এই দুটো গ্রাফই এখানে আসবে। তারপরও আরেকটা গ্রাফ জাস্ট একটু কার্টেসি করে দেখায় যায়, দুই একবার বিভিন্ন ভার্সিটি গুলা দিয়ে দিয়েছে এই গ্রাফটা। সেটা হচ্ছে আমাকে যদি বলে যে সমবেগের গ্রাফই আমরা আঁকবো ভাই, সমবেগের গ্রাফই আঁকবো, কিন্তু এবার আঁকবো কার সাপেক্ষে? কার? এবার আঁকবো আমরা হচ্ছে ত্বরণ বনাম সময়। ত্বরণ। তো খেয়াল করো সমবেগ, বেগের মান সর্বদা কি থাকবে? বেগের মান সর্বদা থাকবে একই। তো বেগের মান যদি সর্বদা একই থাকে তাহলে আসলে ত্বরণের মান কত? ত্বরণের মানটা হবে 0। সমবেগ মানে তো আসলে ত্বরণ নাই, বেগের মান একই, তাহলে ত্বরণ কোত্থেকে? তাহলে এক্স এক্সিস কে স্পর্শ করে চলে যাবে এরকম একটা গ্রাফ হবে। বা সহজ বাংলা কথায় গ্রাফে আসলে কোনো কিছুই থাকবে না। তো এই যে তিনটা গ্রাফ দেখতে পাচ্ছি, এই তিনটা গ্রাফই হচ্ছে কাকে নিয়ে? এই তিনটা গ্রাফই হচ্ছে শুধুমাত্র সমবেগের গ্রাফ। সবাই কি বুঝতে পেরেছি? সমবেগের এই গ্রাফটা সবার কাছে ক্লিয়ার? নিশ্চয়ই এই তিনটা গ্রাফ নিশ্চয়ই সবার আঁকা হয়ে গেছে। তাহলে তিনটা গ্রাফ যদি সবার আঁকা হয়ে যায়, আমি সামনের দিকে চলে যাচ্ছি, সামনের দিকে চলে যাচ্ছি, কারণ না হলে তো আওয়াজ দিবেন অবশ্যই কেউ কিছু না বুঝলে। অতঃপর এইবার আমাদের যেটা টার্গেট, এবার আমরা গ্রাফ আঁকবো হচ্ছে সমত্বরণের। এবার আমরা ত্বরণের সাপেক্ষে মানে সমত্বরণের জন্য গ্রাফটা আঁকবো, এবং এই গ্রাফটাও জাস্ট আগের বারের মতো সমত্বরণের জন্য আমরা তিনটা গ্রাফ পাবো। একবার হচ্ছে সরণ বনাম সময়, একবার হচ্ছে বেগ বনাম সময়, আরেকবার হচ্ছে ত্বরণ বনাম সময়। তিনটা চলকের সাপেক্ষে, তিনটা চলকের সাপেক্ষে আমরা তিনটা গ্রাফ পাবো। আসেন দেখে নেই। তাহলে ফার্স্টে আসে হচ্ছে সমত্বরণের গ্রাফ। ফার্স্টে আমরা সমত্বরণের গ্রাফটা আঁকছি। কার সাপেক্ষে কার? আমরা আঁকবো হচ্ছে সরণ বনাম সময়, এস বনাম টি। এই গ্রাফ থেকে এমসিকিউ আসছে সর্বোচ্চ পরিমাণে। সকল গ্রাফ থেকে আসতে পারে, বাট এই গ্রাফ থেকে অনেক বেশি আসছে। আচ্ছা, তো সমত্বরণের জন্য তুমি খেয়াল করো, তুমি কি ইকুয়েশনটা জানো যে এস ইকুয়ালস টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। খেয়াল করো টি এর সর্বোচ্চ পাওয়ার কত? টি এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, আর এস এর পাওয়ার কত? এস এর পাওয়ার হচ্ছে 1। তার মানে এই সমীকরণটা অ্যাকচুয়ালি y ইকুয়ালস টু mx স্কয়ার এর মতো। তো y ইকুয়ালস টু mx স্কয়ার মানে কি? y ইকুয়ালস টু mx স্কয়ার মানে এটা হচ্ছে একটা
পরাবৃত্ত বা অধিবৃত্তের সমীকরণের মতো। তাহলে গ্রাফটা কি রকম হবে? গ্রাফটা হবে হচ্ছে এই। এই হচ্ছে কি? এই হচ্ছে সরণ বনাম সময়ের গ্রাফ। কার জন্য? সমতরণের জন্য। আচ্ছা, তো এরপরে আমরা একটা গ্রাফ আঁকবো, সেটা হবে ভি বনাম টি এর গ্রাফ। তাহলে ভি বনাম টি এর আমি গ্রাফ দুইটা আঁকবো, সবাই একটু দেখো, দেখে ফলো করো। সেটা হচ্ছে ভি বনাম টি এর এই গ্রাফটা আমরা যদি আঁকি, সবাই একটু ফলো করবো। ভি বনাম টি। আচ্ছা, তাহলে এবার আসেন সমতরণের জন্য ভি বনাম টি এর সূত্রটা কি? ভি বনাম টি এর সূত্রটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি। এই সমীকরণটা নিশ্চয়ই সবার জানা আছে। আচ্ছা, এখন এই সমীকরণটাই খেয়াল করেন, এই সমীকরণটাই খেয়াল করেন, আপনি যদি টি এর ভ্যালু বসান 0, টি এর ভ্যালু 0 বসাইলে ভি এর ভ্যালু কি হয়? ভি এর ভ্যালু হয় হচ্ছে ইউ। অর্থাৎ গ্রাফটা শুরু হবে কোত্থেকে? গ্রাফটা শুরু হবে ওয়াই এক্সিসে, তার যে কোনো একটা ভ্যালু থাকবে। কেন ওয়াই এক্সিসের কথাই বললাম? কারণ বেগকে আমরা কোন এক্সিস বরাবর বসাইছি? বেগকে আমরা বসাইছি ওয়াই এক্সিস বরাবর। তাহলে ওয়াই এক্সিস বরাবর তার একটা স্থানাঙ্ক আমরা পাইছি। বাকিটা কি? বাকিটা হচ্ছে এটি। তাহলে এই গ্রাফটা কি হবে? এই গ্রাফটা হবে হচ্ছে এইখান থেকে সে একটা স্ট্রেট লাইন আকারে চলে যাবে। ঠিক আছে, এখন এই গ্রাফটারই আরেকটা চেহারা হইতে পারে কিরকম, যে তোমাকে কখনো বলে দিল যে আদিবেগের মান হচ্ছে 0। তোমাকে কি বলে দিল? তোমাকে বলে দিল যে ভাই আদিবেগের মান 0। এইবার তুমি ভি বনাম টি এর গ্রাফটা আঁকো। ভি বনাম টি এর গ্রাফটা কার জন্য আঁকবো? ভি বনাম টি এর গ্রাফটা আমরা আঁকবো হচ্ছে সমতরণের জন্য। তো এইবার যদি আমি ভি বনাম টি এর গ্রাফটা আঁকতে যাই, তাহলে এখন দেখো ইকুয়েশনে এখন কি থাকছে? এখন তো ইকুয়েশনে শুধুমাত্র থাকছে ভি সমান এটি। এখন ইকুয়েশনে শুধুমাত্র ভি সমান এটি থাকছে, কারণ আদিবেগটার মান কত হয়ে গেছে? আদিবেগটার মান হয়ে গেছে 0। তাহলে আদিবেগটার মান যদি 0 হয়ে যায়, তাহলে গ্রাফটা কোত্থেকে শুরু হবে? গ্রাফটা শুরু হবে মূল বিন্দু থেকে। কেন? কারণ এই সমীকরণে টি এর ভ্যালু 0 বসালে ভি এর ভ্যালু কি আসবে? ভি এর ভ্যালু আসবে হচ্ছে 0। কোন একটা গ্রাফ মূল বিন্দু থেকে শুরু হবে নাকি অন্য কোনো বিন্দু থেকে শুরু হবে, এইটা বোঝার সবচাইতে ভালো টেকনিক হচ্ছে এইটা, যে এক্স এক্সিসে যে স্থানাঙ্কটা বসাইছি ওইটার ভ্যালু 0 বসাবো। যদি ওয়াই এক্সিসের স্থানাঙ্ক 0 আসে, তার মানে গ্রাফটা শুরু হবে মূল বিন্দু থেকে। এক্স এক্সিসের স্থানাঙ্কটা 0 বসাইলাম, এক্স এক্সিসের স্থানাঙ্কটা 0 বসানোর পরে যদি ওয়াই এক্সিসের স্থানাঙ্কের ভ্যালু 0 আসে, তাহলে গ্রাফ শুরু হবে মূল বিন্দু থেকে। ঠিক যেমন এই ইকুয়েশনটায় হয়েছিল, আগের ইকুয়েশনটা এস বনাম টি। এই ইকুয়েশনে টি এর ভ্যালু যদি 0 বসাই, তাহলে এস এর ভ্যালু হয়ে গেছে 0। তার মানে গ্রাফ শুরু হয়েছে কোত্থেকে? গ্রাফ শুরু হয়েছে মূল বিন্দু থেকে। তো সিমিলার এটার ক্ষেত্রে একই কথা, ভি সমান এটি। এই গ্রাফটা কি হবে? এই গ্রাফটা ওই y = mx, অর্থাৎ মূল বিন্দুগামী একটি সরল রেখার মতো। ছেলেমেয়েরা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। এগুলো হচ্ছে সমতরণের গ্রাফ। আরো একটি গ্রাফ বাকি রয়েছে, সমতরণের আরো একটি গ্রাফ বাকি রয়েছে। যদি আমি এ বনাম টি এর গ্রাফটা আঁকি, অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর আমি বসাবো হচ্ছে ত্বরণ এবং এক্স এক্সিস বরাবর আমি বসাবো হচ্ছে সময়। তাহলে এবারের গ্রাফটা কি? এবারের গ্রাফটা হচ্ছে এ বনাম টি। এই গ্রাফটা আসলে সহজ, কারণ তোমাকে কি বলে দিছে? তোমাকে বলে দিছে এটা হচ্ছে সমতরণের গ্রাফ। তার মানে সময়ের সাথে সাথে ত্বরণের ভ্যালু কি থাকবে? ত্বরণের ভ্যালু থাকবে হচ্ছে সেম, অর্থাৎ এর ভ্যালু কি হবে? এর ভ্যালু থাকবে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে সময় যতই আগাক না কেন, সময় যতই আগাক না কেন, ত্বরণের মানের কোনো পরিবর্তন হবে না। তো এই হচ্ছে এ বনাম টি এর গ্রাফ। তো এই হচ্ছে সমতরণের গ্রাফ। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, চলো ত্বরণের সাপেক্ষে আঁকছি নাকি বেগের সাপেক্ষে আঁকছি নাকি সরণের সাপেক্ষে আঁকছি। আবার বেগের সাপেক্ষে আঁকলে আদিবেগের ভ্যালুটা কি 0 নাকি আদিবেগের একটা ভ্যালু আছে, এই ধরনের জিনিসপত্র তোমাকে খেয়াল রাখতে হবে। এই ধরনের জিনিসপত্র যদি খেয়াল রাখতে পারি, তাহলে আসলে আমরা খুব ইজিলি গ্রাফ অ্যানালাইসিস করে এমসিকিউ সলভ করতে পারবো। গ্রাফ থেকে ভাই প্রচুর প্রচুর এমসিকিউ আসবে, সেটা তুমি কি বোর্ড পরীক্ষায় বলো অথবা তুমি কি পাবলিক ভার্সিটির অ্যাডমিশন টেস্টে বলো। তাহলে শুরুতে আমরা কি দেখেছি? শুরুতে আমরা দেখেছি হচ্ছে সমবেগ। এবার আমরা কি দেখলাম? এবার আমরা দেখলাম হচ্ছে সমতরণ। ঠিক আছে, নাফিসা, লাবণ্য, ইমু, সবার হয়েছে নিশ্চয়ই?
সবার নিশ্চয়ই হয়েছে, সবার নিশ্চয়ই হয়েছে। আমি নেক্সট পেজে চলে যেতে চাচ্ছি। একটা মিনিট, সরি। ঠিক আছে, তাহলে আমি সামনে আগাইলাম। সমতরণের গ্রাফ আমাদের শেষ। অতঃপর আমরা যেই গ্রাফটা দেখতে চাই সেই গ্রাফটা হচ্ছে সমমন্দনের গ্রাফ। মন্দন মানে কি আপনারা জানেন? মন্দন মানে হচ্ছে আসলে ঋণাত্মক ত্বরণ। তাহলে এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব হচ্ছে সমমন্দনের গ্রাফ। আচ্ছা, তাহলে আসেন সমমন্দনের গ্রাফটা আঁকি। তো সমমন্দনের গ্রাফটা আমরা আঁকবো হচ্ছে দুইটা চলকের সাপেক্ষে। এবার আমরা আঁকবো একবার বেগের সাপেক্ষে, আরেকবার আঁকবো হচ্ছে ত্বরণের সাপেক্ষে। তাহলে ফার্স্টে আঁকলাম হচ্ছে ভি বনাম টি এর গ্রাফ। তো ভি বনাম টি সমমন্দনের জন্য সমীকরণটা আসলে কি রকম? ইকুয়েশন যদি তোমার জানা থাকে, গ্রাফ আঁকাটা হচ্ছে সহজ। তাহলে মন্দনের জন্য ইকুয়েশন ভি সমান ইউ মাইনাস এটি নিশ্চয়ই বলা যায়। মন্দন হলে সময়ের সাথে সাথে বেগের মান হ্রাস পাবে, তাহলে অবশ্যই বিয়োগ হবে। তাহলে এই সমীকরণে আমরা বসাই টি এর মান 0। তাহলে টি এর মান 0 হলে ভি এর ভ্যালু কত হবে? ভি এর ভ্যালু 0 হচ্ছে না, ভি এর একটা মান থাকছে। তাহলে গ্রাফটা শুরু হবে ওয়াই এক্সিস এর যে কোনো একটা পয়েন্ট থেকে। ওয়াই এক্সিস এর যে কোনো একটা পয়েন্ট থেকে গ্রাফটা শুরু হলো, এবং যেহেতু মাইনাস তার মানে ঋণাত্মক, ঢালটা কি হয়ে যাচ্ছে ভাই? ঢালটা হয়ে যাচ্ছে ঋণাত্মক। তাহলে আগের বার তুমি খেয়াল করো, আগে এরকম গ্রাফ আমরা একাধিক এঁকেছি। এই যে এই গ্রাফটার কথা যদি বলি, বা মনে করো এই গ্রাফটার কথা যদি বলি, সময়ের সাথে সাথে ঢালের মানে এটা ঊর্ধ্বমুখী হয়েছে কেন? কারণ ওখানে ঢালটা হচ্ছে ধনাত্মক, কিন্তু এখানে ঢালটা ঋণাত্মক। তাহলে সময়ের সাথে সাথে বেগের মান হ্রাস পাবে, এবং হ্রাস পেতে পেতে সর্বনিম্ন বিন্দুতে, এমন একটা বিন্দুতে এসে সে ভূমিকে স্পর্শ করলো বা এক্স এক্সিসকে স্পর্শ করলো, এই বিন্দুতে বেগের মান কত হয়ে গেল? এই বিন্দুতে বেগের মানটা হয়ে গেল হচ্ছে 0। বুঝি? সবাই বুঝতে পারছি নিশ্চয়ই আমার কথা? আচ্ছা, এবারে চলে আসি আরো একটা রাশির সাপেক্ষে গ্রাফটা আঁকবো। এবারে আমরা কোন চলকের সাপেক্ষে আঁকবো? এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, এবার আমরা আঁকবো হচ্ছে ত্বরণের সাপেক্ষে। তো এই হচ্ছে ত্বরণ ওয়াই এক্সিস এর উপর দিকে। এই যে ছোট্ট বন্ধু দাগাদাগি করছো, দিয়েছি স্বাধীনতা বন্ধ করে। ছোট্ট বন্ধু একটু দাগাদাগি করে মজা পাচ্ছিল। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা এ বনাম টি এর গ্রাফটা আঁকবো। তো টিটা এই বরাবর আমি টান দিলাম। সবাই একটু কথা শুনি, তারপরে আমরা গ্রাফটা আঁকবো। সেটা হচ্ছে মন্দন মানে আসলে কি? মন্দন মানে হচ্ছে আসলে ঋণাত্মক ত্বরণ। তো সমমন্দন মানে মন্দনের ভ্যালু সর্বদা একই থাকবে। ঘটনা ঠিক আছে, কিন্তু এই মন্দনটা হচ্ছে নেগেটিভ, -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইরকম একটা ত্বরণের ভ্যালু হবে বা মন্দন হবে, যেটাই বলি না কেন। তাহলে সেটাকে আমি অবশ্যই ওয়াই এক্সিস এর নিচের দিকে লিখবো। ধরো এই বিন্দুটা তো 0 0 বিন্দু। তো এই বিন্দু থেকে উপরে গেলে ত্বরণের মান ধনাত্মক, আর এই বিন্দু থেকে নিচে আসলে ত্বরণের মান ঋণাত্মক। গ্রাফ সম্পর্কে তো আমাদের আইডিয়া আছেই। তাহলে সমমন্দনের গ্রাফটা হবে, এইটাও হবে এক্স এক্সিস এর সমান্তরাল, কিন্তু এই গ্রাফটা ওয়াই এক্সিস এর নিচের দিকে বা আনুভূমিক টি এর যে লাইন, ওই টি এর লাইনের নিচের দিকে। কেন? কারণ নেগেটিভ এক্সিলারেশন, ঋণাত্মক ত্বরণ, তাই। বলেন এইটুকু বুঝি কিনা? এইটুকু বুঝতে পারছি কিনা? সবাই নিশ্চয়ই বুঝতে পারছি। জি ভাই, বুঝছি। ওকে ওকে, ঠিক আছে। তাহলে জি ভাই, বুঝতে পারছি। তাহলে বেশ কিছু গ্রাফ আমরা দেখে ফেললাম। এই সকল গ্রাফ থেকে আপনার হচ্ছে এমসিকিউ সলভ করতে হবে। সৃজনশীলও এই কনসেপশন গুলো হয়তো আপনার মাঝে মাঝে ব্যবহার করতে হতে পারে। আচ্ছা, এবার আমি আরেকটা গ্রাফ আঁকবো। তো ওই গ্রাফটা আঁকার শুরুতে আমার একটু কথাবার্তা আছে। কি কথাবার্তা আছে ভাই বলেন?
তাহলে একটু শুনেন, কথাবার্তাগুলো আগে শুনেন, তারপরে আমরা গ্রাফ আঁকার দিকে যাচ্ছি। মনে করি যে এইটা হচ্ছে আনুভূমিক বা ভূমি আর কি। তো ভূমি থেকে একটা বস্তুকে আমি কি করলাম, যে কোনো একটা ভেলোসিটিতে 2 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড বা যে কোনো একটা আদিবেগ, ইউ আদিবেগে বস্তুটাকে আমি নিক্ষেপ করলাম। তাহলে একটা বস্তুকে আমি কত আদিবেগে নিক্ষেপ করলাম? একটা বস্তুকে আমি ধরে নিলাম ইউ আদিবেগে নিক্ষেপ করলাম। তো বস্তুটা যে কোনো একটা সময় পর্যন্ত কি হয়েছে? বস্তুটা যে কোনো একটা সময় পর্যন্ত তার সর্বোচ্চ উচ্চতায় উঠেছে, এইচ ম্যাক্স, সর্বোচ্চ উচ্চতায় উঠেছে। তো বস্তুটা যখন তার গতিপথের সর্বোচ্চ উচ্চতায় উঠেছে, তখন তার বেগের মান কত? তখন তার বেগের মান 0। সর্বোচ্চ উচ্চতায় বেগের মান কত? সর্বোচ্চ উচ্চতায় বেগের মান হচ্ছে 0। এটা নিয়ে নিশ্চয়ই কোনো ডাউট নাই। আচ্ছা, এখন বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেল, তার বেগের মানটা 0 হয়ে গেল, তো বস্তুটা কি ওই জায়গাটায় ঝুলে থাকবে? বস্তুটা নিশ্চয়ই সর্বোচ্চ উচ্চতায় ঝুলে থাকবে না। বস্তুটা কি করবে? বস্তুটা খাড়া আবার নিচের দিকে পড়তে থাকবে। তাহলে যেই বস্তুটাকে নিক্ষেপ করেছিলাম, সেই বস্তুটা যেই উচ্চতা থেকে নিক্ষেপ করেছিলাম, যদি সেই উচ্চতাতেই ফেরত আসে, তাহলে গাণিতিকভাবে চাইলেই আমরা এই জিনিসটা প্রুফ করতে পারবো যে বস্তুটাকে যেই আদিবেগে আমি নিক্ষেপ করেছি, বস্তুটা সেই বেগেই ভূমিকে এসে আঘাত করবে, শুধুমাত্র বেগের দিকটা হবে উল্টা। আমি বস্তুটাকে নিক্ষেপ করেছিলাম নিচের থেকে উপরের দিকে, বস্তুটা ঘুরে এসে মাটিতে পড়লো উপর থেকে নিচের দিকে, ডিরেকশনটা হচ্ছে উল্টা। ঠিক আছে, কিন্তু বেগের মান সেম হবে। শুনেন, এই যে বেগের মান সেম হবে ঘটনাটা বললাম, এইটা কখন হওয়া পসিবল? এইটা তখনই হওয়া পসিবল যদিও কেবল যদি বস্তুটিকে আপনি নিক্ষেপ করেছেন কোত্থেকে? ভূমি থেকে। বস্তুটি কোথায় এসে পড়েছে? ভূমিতেই এসে পড়েছে। একই উচ্চতায় বা একই তলে ফেরত আসতে হবে। তো বস্তু যদি একই তলে ফেরত আসে, তাহলে যেই আদিবেগে নিক্ষেপ করেছি, বস্তুটি সেই আদিবেগেই ভূমিতে এসে পড়বে। এটাই হচ্ছে ঘটনা। তাহলে গ্রাফটার শুরুতে আপনি চাইলে ছোট একটা টাইটেল দিয়ে দিতে পারেন, কিরকম বস্তুর বা কিরকম গতির জন্য গ্রাফ। এটা হচ্ছে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর গতি। ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর গতি। একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, সর্বোচ্চ উচ্চতায় উঠে সেটা মাটিতে নেমে আসছে। এই হচ্ছে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর গতি। ঠিক আছে, তাহলে এবারে আসেন আমরা এটার জন্য গ্রাফটা কিরকম। ঊর্ধ্ব বানান হয় নাই ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ঊর্ধ্ব বানান হয় নাই। কে এটা? সুলতানা নিশ্চয়ই। জি ভাইয়া। হ্যাঁ, আমি জানতাম, আমি মানে কোশ্চেনটা প্রথমবার বুঝি নাই, দ্বিতীয়বার বোঝার পরে আমার মনে হয়েছে যে বাংলা ব্যাকরণ নিয়ে তো আসলে এখানে তুই ছাড়া আর কেউ তেমন একটা মতামত দিবে না। কেন ঊর্ধ্ব বানান কি সমস্যা হয়েছে? ঊর্ধ্ব বানান যেমনি লিখছি এমনি, বাংলা একাডেমি যেটা বলছে এটা ভুল, ব্যাস, আর কোনো কথা নাই। তাহলে উপরের দিকে হচ্ছে প্লাস ভি, নিচের দিকে হচ্ছে মাইনাস ভি, আর ডান পাশে গেলে সময়ের মান হচ্ছে টি। তাহলে গ্রাফটি কিরকম হবে? একদম এক লাইনে আমরা গ্রাফটা এঁকে ফেলি। গ্রাফটা হবে হচ্ছে এই এই হচ্ছে গ্রাফ। এই গ্রাফের বিভিন্ন বিন্দুতে বেশ কিছু কথাবার্তা আছে। এই স্টার্টিং পয়েন্টে ভি এর ভ্যালু হচ্ছে ইউ। এই যে ভূমিকে স্পর্শ করেছে, এটা কোথায়? এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায়। সর্বোচ্চ উচ্চতায় বেগের ভ্যালু হচ্ছে 0, এবং এটা হচ্ছে আবার যখন ভূমিতে ফেরত এসছে, তখন বেগের ভ্যালু হচ্ছে মাইনাস ইউ। তো আমরা শুরুতেই যেটা বলছি যে বেশ কিছু গ্রাফ আমরা দেখে ফেলছি, এবং এই গ্রাফগুলো আমার ক্লাস শেষ হলে সবগুলো জিনিসপত্র আমি চেষ্টা করবো একসাথে একটা পিডিএফ ফাইল বানায় তোমাদেরকে, যার সাথে যেখানে আমি কানেক্টেড সেই জায়গাগুলোতে পৌঁছায় দেওয়ার জন্য। তো তুমি আসলে এখন ভালো করে জিনিসগুলো বুঝে যাও বা দেখে যাও, লিখেও ফেলো, অবশ্যই লিখে ফেলো, আমি তোমাকে বসে থাকতে বলছি না। আশা করি গ্রাফগুলো সবাই বুঝতে পেরেছেন। অনেক কিছু কিছু নতুন মানুষজন জয়েন করেছেন, আপনাদের সাথে আমি তেমন একটা কথাবার্তা বলে উঠি নাই। স্বর্ণা, আশিক খান নামে একজন জয়েন করেছেন, আশিক ভাইকে আমি চিনি না। সাকিন, ঘুরতে আসছিস সাকিন? আচ্ছা, ঋত্বিক জয়েন করছিস, সুমাইয়ারা তো ছিলই, জুবাইর জয়েন করেছিস, ওকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে শুরুর থেকে যতগুলো গ্রাফ নিয়ে আমাদের কথাবার্তা ছিল, আমরা গ্রাফ নিয়ে কথাবার্তা বলে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এবারে আসেন আমরা একটু সামনে আগায় যাই। এই চ্যাপ্টারে
গতি রিলেটেড জিনিসপত্রই আসবে। সো কিছু কিছু জিনিস আপনি অঙ্ক করতে গেলেই আপনার সলভ হয়ে যাবে, আবার কিছু কিছু জিনিস একটু আগে থেকে বলে দিলে সুবিধা হয়। তো ওরকম একটু আগে থেকে বলে দিলে সুবিধা হয় এরকম প্রাসের ক্ষেত্রে কিছু ব্যাপার স্যাপার আছে, প্রাসের বিভিন্ন ঘটনা অমুক তমুক সেগুলো আমরা অ্যানালাইসিস করব প্রাস রিলেটেড। আচ্ছা, তো প্রাসে যাওয়ার আগে একটু ছোটখাটো দু একটা টপিকের দু একটা ফর্মুলা একটু বলে যাই। গতিবিদ্যার বেসিক সূত্র, এই যে ভি সমান ইউ প্লাস এটি বা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, এগুলো নিশ্চয়ই আপনাদের দেখার প্রয়োজন নেই, বরং আপনাদের একটু দেখার প্রয়োজন হতে পারে হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, ওই ভি সমান ইউটি এগুলা আসলে লিখতেছি না আর কি। ঠিক আছে, তাহলে আমরা আসি হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস অফ টি এইচ নাম দিতে পারেন। তো এই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান কি? তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে ইউ প্লাস হাফ অফ এ ইনটু টোয়াইস টি মাইনাস ওয়ান। এটা হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এটা যদি আনুভূমিক গতি না হয়ে পড়ন্ত বস্তু হয়, আনুভূমিক গতি না হয়ে যদি কি হয় পড়ন্ত বস্তু হয়, তাহলেও আসলে এই ফর্মুলার কোনো কিছুই চেঞ্জ হবে না। ফর্মুলার চেহারাটি দাঁড়াবে এইচ অফ টি এইচ সমান ইউ প্লাস হাফ অফ জি ইনটু টোয়াইস টি মাইনাস ওয়ান। দেখলেন একই রকম। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আরেকটু কথাবার্তা আছে এই তম সেকেন্ডের কনসেপশনের ভিতরে। আমরা তম সেকেন্ডের কনসেপশনে আছি। তো যদি কখনো তোমাকে এরকম বলা হয়, একটা শর্টকাট সূত্র আমরা দেখিনি, এই শর্টকাট সূত্রের ব্যবহারে ম্যাথ আসে। সূত্রের প্রয়োগটা হচ্ছে এরকম, ধরো তোমাকে বললো যে যে কোনো একটা বস্তু, একটা গাড়ি, যে কোনো কিছু, সে হচ্ছে t1 তম সময়ে, t1 তম সময়ে তার অতিক্রান্ত দূরত্ব কত? t1 তম সময়ে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s1, এবং t2 তম সময়ে, t2 তম সময়ে তার অতিক্রান্ত দূরত্ব কত? তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s2। এইটুকু ইনফরমেশন থেকে তোমাকে যদি বের করতে বলে ওই বস্তুটার ত্বরণ কত হবে, তাহলে বস্তুটার ত্বরণটি যদি আমরা বের করতে চাই, তাহলে ত্বরণ সমান আমরা লিখতে পারবো, অনেকেই ফর্মুলাটা জানি, খুবই কমন ফর্মুলা, s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। এই যে সূত্রটা s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1, এটা আমরা কখন ব্যবহার করতে পারবো? যদিও কেবল যদি সরণগুলো দেওয়া থাকে তম সেকেন্ডের জন্য, যদিও কেবল যদি তম সেকেন্ডের জন্য হচ্ছে কি দেওয়া থাকে, সরণগুলো দেওয়া থাকে, তাহলেই শুধুমাত্র এই সূত্রটি ব্যবহার করা যাবে। এইটুকু ক্লিয়ার নিশ্চয়ই সবার লেখা হয়েছে। আমরা এই সূত্রের ব্যবহারে এমসিকিউ করব। স্যার এইচ তম টি সময়ে যে উচ্চতার ক্ষেত্রে এটা দিচ্ছেন, ওইটা তো ইউ আর জি এর দিক তো আলাদা, তাহলে মাইনাস হওয়ার কথা না? আমরা আসলে এখানে ধরেই নিছি এটা আসলে পড়ন্ত বস্তু, আমরা আসলে ধরেই নিছি এটা হচ্ছে আসলে পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তুর জন্যই আমরা সূত্রটি লিখেছি, পড়ন্ত বস্তুর জন্য আমরা সূত্রটি লিখেছি। আর যদি নিক্ষিপ্ত বস্তু হয়, যে একটা বস্তুকে নিচের থেকে নিক্ষেপ করা হয়েছে, তখন হ্যাঁ অবশ্যই ইউ এর ভ্যালু যদি পজিটিভ হয়, জি এর ভ্যালু নেগেটিভ হবে। গুড, ভালো অবজারভেশন, ভালো অবজারভেশন সাকিন, গুড, ভেরি গুড। কিন্তু স্যার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তো অর্ধেকটা সময় উপরের দিকে আর অর্ধেকটা সময় নিচের দিকে। হ্যাঁ, আমরা ওয়ান ওয়ে চিন্তা করছি, আমরা যা কিছু লিখেছি সবকিছু ওয়ান ওয়ের জন্য লিখেছি, একবার যাবে সেটার জন্য আমরা লিখেছি, গিয়ে আবার ফেরত আসবে সেটা আসলে আমরা চিন্তা করি নাই। গিয়ে আসলে ফেরত আসলে সেটার জন্য তো হিসাব নিকাশ করাই যায়, সেটা কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা আসলে ওয়ান ওয়ের জন্য গ্রাফটা লিখেছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে গেল হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের কথাবার্তা। এরপরে আরেক ধরনের ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা আমাদের বইতে ছিল, বই থেকে আমরা এই ম্যাথটা করছি, একটু শুনেন। ধরেন আপনি একটা গুলি করছেন, তো একটা গুলি কি করছে, গুলিটা কোনো একটা দেয়ালের ভিতর ঢুকছে, বা কোনো একটা কাঠের পুরু কাঠের ভিতর ঢুকে গেছে, বা বালির বস্তার ভিতর ঢুকে গেছে। আপনাকে এই জায়গায় একটাই কমন প্রশ্ন করা হয়। কি কমন প্রশ্ন করা হয়? আপনাকে প্রশ্ন করা হয় গুলি আর কত দূর যাবে।
আপনাকে কি প্রশ্ন করা হয়? আপনাকে প্রশ্ন করা হয় গুলি আর কত দূর যাবে, এটাই হচ্ছে আপনাকে কোশ্চেন, গুলিটি আর কত দূর যাবে। ঠিক আছে, তো গুলিটি আর কত দূর যাবে এই ফর্মুলারও বিভিন্ন রকম ভার্সন হইতে পারে। আমি একটা শর্টকাট ছোট একটা ভার্সন আপনাকে দেখাচ্ছি, তারপরে বড় ভার্সনে আসব। আপনাকে যদি জিজ্ঞেস করে গুলি আর কত দূর যাবে, তাহলে আমার বেসিক বা প্রথম শর্টকাট সূত্র হচ্ছে x ইকুয়ালস টু হচ্ছে s ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে প্রথম সূত্র, x ইকুয়ালস টু s ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1। ভাই একটা মিনিট আমাকে ছুটি দেন, আমি এসে ব্যাখ্যা বিশ্লেষণ করছি। এস এর নাম লিখেন, গুলি অলরেডি যতদূর প্রবেশ করেছে, গুলি অলরেডি যতদূর প্রবেশ করেছে ওইটা হচ্ছে এস। আমি আসছি, একটা মিনিট সবাই একটু সাথে থাকেন। আচ্ছা তাহলে শুনেন, এস এর পরিচয় কি? এস এর পরিচয় হচ্ছে, ধরেন গুলিটা তো দেয়ালের ভিতরে কিছু দূর প্রবেশ করেছে, তাহলে এস এর পরিচয় হচ্ছে গুলি শুরুতে যতদূর প্রবেশ করে, গুলি শুরুতে যতদূর প্রবেশ করে। আপনাকে বলবে একটা গুলি দেয়ালের ভিতর প্রবেশ করে 10 সেন্টিমিটার বেগ হারায়, 5 সেন্টিমিটার প্রবেশ করে বেগের কিছু একটা অংশ হারায়, এরকম কিছু কথাবার্তা বলবে। তাহলে গুলিটা শুরুতে যতদূর প্রবেশ করেছে ওইটা হচ্ছে এস এর মান, শুরুতে যতদূর প্রবেশ করেছে ওইটা হচ্ছে এস। তাইলে এস এর পরিচয়টা আমরা বুঝলাম। এরপরে আসেন এন নিয়ে কথাবার্তা হবে। এন নিয়ে কথাবার্তাটা একটু বিশদে আলোচনা করা লাগবে, এন এর পরিচয়টা একটু বিস্তৃত। তো এন এর জন্য আসেন আমরা কথাবার্তা বলি, কেউ না বুঝলে দয়া করে আমাকে জিজ্ঞেস করবেন। ধরেন একটা গুলি দেয়ালের ভিতর প্রবেশ করেছে, তো প্রবেশ করার পরে কি হবে? গুলির কিছু দূর অংশ হারায় যাবে এবং কিছু দূর অংশ কি হবে? বাকি থাকবে। ধরেন আপনাকে বললো যে একটা গুলি দেয়ালের ভিতর প্রবেশ করে, আপনাকে বললো একটা গুলি দেয়ালের ভিতর প্রবেশ করে বেগের 1/3 অংশ হারায়, 1/3 অংশ হারায়। গুলিটা দেয়ালের ভিতর প্রবেশ করে বেগের 1/3 অংশ হারায়। তো দেয়ালের ভিতর প্রবেশ করে 1/3 অংশ হারায়, 1/3 তো হারায় ফেলছে, তাহলে অবশিষ্ট কদ্দূর আছে? তাহলে বেগের অবশিষ্ট কদ্দূর সেটা আমরা বাইর করে ফেলি। তো বেগের অবশিষ্ট কদ্দূর, এটা তো সহজ, 1 থেকে ওটা বিয়োগ করে দিলেই হয়ে যায় না? তাহলে বেগের অবশিষ্ট অংশ কত? বেগের অবশিষ্ট অংশ হচ্ছে 2/3। 2/2 কি করে হইলো ভাই? বেগের অবশিষ্ট অংশ হচ্ছে 2/3। তাহলে বেগের অবশিষ্ট অংশ যদি 2/3 হয়, বেগের অবশিষ্ট অংশ যদি 2/3 হয়, তাহলে n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু হবে হচ্ছে 3/2। তাহলে ওই যে n লিখেছি, n এর পরিচয়ের জন্য আমি এরকম একটা কথা বলতে পারি, n ইকুয়ালস টু হচ্ছে, দেখ অবশিষ্ট অংশ কতদূর ছিল? 2/3, সেটাকে কি আমি উল্টায় দিছি না? উল্টায় দিছি। 2/3 কি উল্টায় দিয়ে কি বানাইছি? 3/2 বানাইছি। তাহলে n সমান কি হবে? n সমান হবে হচ্ছে 1/, বেগের অবশিষ্ট অংশ, বা এটাকে অবশিষ্ট ইনভার্স 1 এরকম কথাবার্তাও লিখতে পারি। বলেন বুঝছেন কিনা? এইটুকু কথাবার্তা বোঝার পরে সামনে আরো একটু কথাবার্তা আছে, এইটুকু কথাবার্তা যদি আমরা বুঝি, নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। আমি শুরু থেকে আরেকবার ছোট করে বলে আসছি, আমরা এই n এর মানটা নিয়ে কথা বলবো। এই যে নিচে n স্কয়ার মাইনাস 1, তো এই n এর ভ্যালুটা কোত্থেকে আসবে? তো বেগের কিছু একটা অংশ হারায় গেছে, কিছু একটা অংশ বাকি আছে। তো যদি তোকে অবশিষ্ট অংশ সরাসরি দেয়া থাকে, ধর তোকে বললো যে একটা গুলি দেয়ালের ভিতর প্রবেশ করে
বেগের 2/3 অংশ হারাইছে। আসো, হ্যাঁ প্লিজ, হ্যালো, আসো আসো আসো, দেখো তোমায় কি বললো যে একটা গুলি দেয়ালের ভিতর প্রবেশ করে বেগের 2/3 অংশ হারাইছে। তো যদি 2/3 অংশ হারায় তখন কতদূর অবশিষ্ট আছে এটা তুমি বের করবা। কিন্তু তোমাকে যদি শুরুতেই বলে দেয় যে বেগের 2/3 অংশ অবশিষ্ট আছে, তাহলে ভাই 2/3 অংশ তো অবশিষ্ট আছেই, আমার আর কিছু করার দরকার নাই। আমি শুধু অবশিষ্ট অংশটাকে কি করব, আমি শুধু অবশিষ্ট অংশটাকে উল্টায় দিব, জাস্ট অবশিষ্ট অংশটাকে উল্টায় দিলাম, তাইলেই কি পেয়ে গেলাম, তাইলেই হচ্ছে এন এর ভ্যালুটা কত সেটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে গুলিটি আর কত দূর যাবে, আমার ব্যাগটা দেন আমি, তাহলে গুলিটি আর কত দূর যাবে, বা ব্যাগটা তুই খুললেই হয়। আমি অ্যাকাউন্টটা করে নিয়েছি, ল্যাপটপ আনছো, ক্লাস নিয়ে ফেলবো এখান থেকে, এত কি ক্লাসই তো নিব। তাহলে এইটুকু বুঝতে পারছি সবাই, এইটুকু সবাই বুঝতে পারছি। আচ্ছা নাফিসা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে সুমাইয়া এবং যারা আছেন, আমি একটু সামনে আগাই, আমরা এই টপিকেই আছি। আমরা কোন টপিকে আছি, এই গুলি আর কতদূর যাবে, আমরা এই গুলি আর কতদূর যাবে টপিকেই আছি। এই টপিকে আরেকটু সহজ করে দেই, আমাদের পাবলিক ভার্সিটি পরীক্ষাগুলোতে যেই এমসিকিউটা আসে, সেই এমসিকিউটাতে আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে বলা থাকে, ছিঁড়ে ফেল লাস্ট পেজটা, ছিঁড়ে ফেল, আমার খাতা এটা, আমার খাতা এটা, হ্যাঁ। তো তোমাকে কি জিজ্ঞেস করবে, তোমাকে এটা বলা থাকবে, তোমাকে এটা বলা থাকবে যে গুলির বেগ অর্ধেক হয়ে যায়, গুলির বেগ অর্ধেক হয়ে যায়, অথবা বলতে পারে গুলির বেগ অর্ধেক হারায়, গুলির বেগ অর্ধেক হয় অথবা গুলির বেগ অর্ধেক হারায়। দেখো দুইটা কথা কিন্তু আলটিমেটলি ম্যাথমেটিক্যালি একই জিনিস তোমাকে বুঝাই দিচ্ছে। গুলির বেগ অর্ধেক হারায় গেছে, তাহলে বাকি আছে কতদূর, অর্ধেক। গুলির বেগ অর্ধেক হইছে, তার মানে বাকি আছে কতদূর, অর্ধেকই তো বাকি আছে। তার মানে ইন বোথ কেস আমি কি বলতে পারি যে এখানে এন এর ভ্যালুটা কত হবে, এখানে এন এর ভ্যালুটা, মানে একটু আগে থেকেই আসি যদি তোদের বুঝতে সুবিধা হয়, যে অবশিষ্ট অংশ কতদূর, আমরা সব সময় এইটাই খুঁজবো যে গুলির বেগের কতদূর অবশিষ্ট রয়েছে। তাহলে অবশিষ্ট অংশ কতদূর, হাফ। তাহলে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 2। তুমি যে বেসিক সূত্র পেয়েছো সেটায় বসাও, x ইকুয়ালস টু, এটা একটু ডানে লিখতে চাই আমি, কেন কাহিনী আছে, x ইকুয়ালস টু কি, x ইকুয়ালস টু s ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1, দ্যাট মিন্স s ডিভাইডেড বাই 2s স্কয়ার মাইনাস 1, তার মানে 4 মাইনাস 1 তার মানে 3, দ্যাট মিন্স s বাই 3। খুব সহজ, যদি বলে দেয় গুলির বেগ অর্ধেক হয়েছে বা অর্ধেক হারিয়েছে, তাহলে x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হবে s ডিভাইডেড বাই 3। বলেন বুঝছেন কিনা? এই ফর্মুলার ম্যাথ আমাদের ভার্সিটি গুলাতে একটু বেশি আসে, আর আগেরটাও আসতে পারে, এটা আসাটাও অসম্ভব কিছু না, এটাও সহজ। এখানে এক লাইন একটু যোগ বিয়োগ করতে হবে, ওখানে একটু বেশি সহজ আর কি, জাস্ট 3 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে। বলো বুঝেছি কিনা? বুঝেছো নিশ্চয়ই, বুঝেছো? কি ভাইয়া, কে এটা, ইমু ডিম ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা আরো একটু সামনে আগায় যাই। তো পড়ন্ত বস্তুর জন্য আমাদের কিছু কথাবার্তা আছে। পড়ন্ত বস্তুর জন্য, সেটা তোমরা নিশ্চয়ই জানো যে পড়ন্ত বস্তুর জন্য চাইলে আমরা তো এই সূত্রটা লিখতেই পারি যে h ইকুয়ালস টু, তোমরা কি জানো, তোমরা জানো h ইকুয়ালস টু ut প্লাস হাফ অফ gt স্কয়ার। তো যদি স্থির অবস্থা থেকে বস্তুটি শুরু হয়, স্থির অবস্থা থেকে যদি শুরু হয়, স্থির অবস্থা থেকে বস্তুটা কি করলো, স্থির অবস্থা থেকে বস্তুটা পড়তে শুরু করলো। স্থির অবস্থা থেকে যদি বস্তুটা পড়তে শুরু করে তখন তার ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু 0। তো h সমান কি, h সমান হচ্ছে হাফ gt স্কয়ার। তো এটা এটা আসলে তোমাকে বলতে চাই নাই, তোমাকে যে কথাটা বলতে চেয়েছি সেটা হচ্ছে h সমানুপাতিক হচ্ছে t স্কয়ার। এইটা আমাদের পাবলিক ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকারী একটা সম্পর্ক। কেন উপকারী সম্পর্ক ভাই, কি এত উপকার করবে, দেখো এটা থেকে তুমি তুলনায় যাইতে পারবা, h1 ডিভাইডেড বাই h2
ইকুয়ালস টু হচ্ছে t1 ডিভাইডেড বাই t2, টোটালটার উপরে বোধহয় একটা স্কয়ার দেওয়া লাগে। ঠিক আছে, জাস্ট এইখান থেকে ওইটা কিন্তু তুমি বের করে ফেলছো। তো সূত্র তোমার আলাদা করে মনে রাখার দরকার নাই, সূত্র তুমি বেসিক যেটা জানো সেটাই, এটাই তোমার সূত্র, কিন্তু তুমি জাস্ট ওইটা একটু মনে রাখলা। বুঝতে পারছো? তো সিমিলার এরকম কিন্তু আরো জিনিসপত্র আমরা বানাইতে পারি। কিরকম সিমিলার আরো জিনিসপত্র বানাইতে পারি? আরো জিনিসপত্র বানাইতে পারি হচ্ছে এই রকম, যে ধরো তুমি কি জানো, তুমি জানো হচ্ছে ওই পড়ন্ত বস্তুর জন্যই তুমি ধরলা যে ভি সমান কি, ভি সমান হচ্ছে ইউ প্লাস জিটি। তো যদি স্থির অবস্থা থেকে পড়তে শুরু করে তাহলে ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে 0। তার মানে ভি সমান কি, ভি সমান হচ্ছে জিটি। বা এখান থেকে কি চাই? নাইস। তাহলে ভি প্রপোর্শনাল কি, ভি প্রপোর্শনাল হচ্ছে টি। তাহলে এখান থেকে আমরা চাইলে কি লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে v1 বাই v2 ইজ ইকুয়ালস টু হচ্ছে t1 ডিভাইডেড বাই t2। তো এই সূত্রগুলা তোকে তোর গতিবিদ্যার গতিতে চলার পথে অনেক অনেক হেল্প করবে। গতিশীল থাকতে গেলে এই সূত্রগুলা, মানে হুটহাট করে এই সূত্র কই থেকে আসলো এটা পরীক্ষার হলে মাথায় গানো খুব কঠিন, বা অনেকের নাও আসতে পারে, বা এত শর্টকাট সূত্র আপনারা চেষ্টা করবেন। মানে আমরা পাবলিক ভার্সিটিতে যারাই পরীক্ষা দেই, যারাই ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিব, আমি জানি, আমিও পরীক্ষা দিছি, আমাদের একটা টেন্ডেন্সি ছিল যে ভাই শর্টকাট সূত্র মুখস্থ করে ফেলতে হবে, প্রচুর প্রচুর শর্টকাট সূত্র মুখস্থ করে ফেলতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আদতে পরীক্ষার হলে গিয়ে সকল শর্টকাট সূত্র আপনার মনে থাকবে না, 200 শর্টকাট সূত্র মনে থাকবে না, কিন্তু এই সূত্র ভি সমান ইউ প্লাস জিটি মনে থাকবে, বা এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার এটাও মনে থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। এদুর কি ক্লিয়ার? এদুর ক্লিয়ার হলে আমি সামনে এগিয়ে যাচ্ছি। এবারে আমরা পড়ন্ত বস্তু নিয়ে আরো একটা দুইটা শর্টকাট সূত্র দেখব। আচ্ছা, এবারে আসেন, এরকম কিছু অঙ্ক তোরা করছিলি কিনা যে তোরা দুইজন বন্ধু তোরা কি করছিস, দুইজন বন্ধু কোনো একটা বিল্ডিং এর সামনে দাঁড়ায় আছিস, দুইজন বিল্ডিং এর সামনে দাঁড়ায় নাই, একজন দাঁড়ায় আছিস বিল্ডিং এর সামনে, আরেকজন কোথায় আছিস, আরেকজন আছিস হচ্ছে বিল্ডিং এর ছাদে। সো উপর থেকে একজন বন্ধু হঠাৎ করে একটা মার্বেল ছেড়ে দিল বা একটা টেনিস বল ছেড়ে দিল, মার্বেল ছাড়লে খুব খারাপ হবে, ঠিক আছে, উপর থেকে একটা বন্ধু একটা টেনিস বলই ছেড়ে দিল, আর নিচের থেকে আরেকজন বন্ধু কি করলো, আরেকটা টেনিস বল নিক্ষেপ করলো একই সময় তোমরা দুজন বন্ধু, একজন নিচ থেকে কি করলে, একটা বলকে উপরের দিকে ঢিলা মারলে, আরেক বন্ধু উপরের থেকে বলটাকে কি করলে, তুমি ছেড়ে দিলে। তোমাকে কি জিজ্ঞেস করবে? তোমাকে জিজ্ঞেস করবে এই দুইটা বস্তু কখন কোথায় মিলিত হবে, এই দুটো বস্তু কখন কোথায় মিলিত হবে। এই ধরনের ম্যাথ কি তোমরা করছো? মানে এই ধরনের ম্যাথ তোমরা রিটেনে করার কথা, যে উপর থেকে, এটা ভাই মনে রাখো, উপর থেকে বস্তুটাকে আমরা কি করছি, উপর থেকে বস্তুটাকে আমরা পড়ন্ত বস্তু ছেড়ে দিছি, ছেড়ে দিলে আদিবেগের মান কি, আদিবেগের মান হচ্ছে 0, স্থির আদিবেগে বস্তুটাকে ছেড়ে দিছি। আর নিচের থেকে একটা বস্তুকে কি করছি, নিচের থেকে একটা বস্তুকে আমি নিক্ষেপ করছি, তো এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। নিচের থেকে বস্তুটাকে কি করছি, নিক্ষেপ করছি, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। এই নিক্ষিপ্ত বস্তুটাকে কত বেগে নিক্ষেপ করলাম, নিক্ষিপ্ত বস্তুটাকে আমি ধরে নিলাম আমি ভি বেগে নিক্ষেপ করলাম। আচ্ছা, তো এই যে বিল্ডিং এর ছাদের উপর একজন আর মাটিতে আরেকজন, দুই বন্ধু তোরা দাঁড়ায় ছিলি, তাহলে এই বিল্ডিং এর উচ্চতা কত, বিল্ডিং এর তো একটা উচ্চতা আছে, ধরে নিলাম বিল্ডিং এর উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এখন এই যে দুইটা মার্বেল তোরা ছেড়ে দিছিস, এই দুইটা মার্বেল বা এই দুইটা টেনিস বল, সেটা যাই হোক, তারা তো কোনো একটা সময় কোনো একটা উচ্চতায় মিলিত হয়েছে। তা আমি ধরে নিলাম এই দুইটা বস্তু হচ্ছে টি সময় পরে এবং ভূমি থেকে এইচ উচ্চতায় মিলিত হয়। ভূমি থেকে এইচ উচ্চতায় না ধরে এইচ প্রাইম উচ্চতায় ধরি, কারণ দুইটা এইচ হলে আবার একটা কনফিউশন গ্যাঞ্জাম। ঠিক আছে, তাহলে কতক্ষণ পরে ভাই, টি সময় পরে, কতটুক উচ্চতায়, এইচ প্রাইম উচ্চতায়। তাহলে এবার আসেন সরাসরি আমরা শর্টকাট ফর্মুলা লিখবো, টি সমান সমান হচ্ছে এইচ ডিভাইডেড বাই ভি, এবং হচ্ছে এইচ প্রাইম সমান কি আসবে, এইচ প্রাইম সমান আসবে হচ্ছে এইচ মাইনাস জি বাই 2 ইন্টু
এইচ বাই ভি টোটালটার উপর স্কোয়ার। সিম্পলি কিছুই না, গতিবিদ্যার আমাদের যে সাধারণ সূত্র আছে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার বা মাইনাস হাফ জিটি স্কোয়ার, সেই সূত্র ব্যবহার করেই আমরা এই কাজটা করেছি। সেই সূত্র ব্যবহার করে আমরা এই কাজটা করেছি। সো এইটাও একটা শর্টকাট সূত্র, তুই অবশ্যই শর্টকাট সূত্রটা মনে রাখবি। এইটার নিচের সূত্রটা আমাদের ভার্সিটিতে খুব একটা ইউজ না হলেও উপরের সূত্রটা প্রচুর প্রচুর বার ব্যবহৃত। গুড, সবই আল্লাহর ইচ্ছা। বাবু তোমার কথাটা কেটে গেছে, তুমি কি কিছু বলছিলা ইমু? আরেকবার বলো, সরি ইমু, তোমার কথা কিন্তু কেটে গেছে ভাইয়া। ভাইয়া ভাইয়া আসতেছে না, আসতেছে না, কথা আসতে যাচ্ছে না। সাহার ভালো আছিস? ফাতেমা ঢুকছিস তুই? আচ্ছা, জি ভাইয়া। কি অবস্থা তোমার? কি অবস্থা? ভালো? ঝামেলাই করো না তুমি, তুমি যেটা করছো সেটা করো। আচ্ছা শুনেন, এই তো গেল পড়ন্ত বস্তু রিলেটেড, আমরা বেশ কিছু কথাবার্তা বললাম। কারো আগের স্লাইড নিয়ে কোনো কথা থাকলে, ইমু বা অন্য যে কারো আগের স্লাইড নিয়ে কোনো কথা থাকলে বলতে পারো, আমি আসলে তোমার কথা শুনতে পাই নাই ভাইয়া। আচ্ছা এবারে, ভাইয়া আগের থেকে আরেকবার বুঝান। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তুমি কি গল্পটা বুঝতে পেরেছো? আমি তোমাকে কি গল্পটা বললাম, যে দুইজন বন্ধু, একজন কোথায় বিল্ডিং এর ছাদে, আরেকজন কোথায় রাস্তায়। নিচের থেকে বন্ধুটা একটা মার্বেল উপরের দিকে ঢিলা মারলো, আর উপরের থেকে বন্ধুটাও আরেকটা মার্বেল ছেড়ে দিল। তো এখানে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এই যে দুটো মার্বেল কখন মিলিত হবে? এই দুটো মার্বেল কখন মিলিত হবে এবং এই দুটো মার্বেল কোথায় মিলিত হবে? এই দুটো মার্বেল কখন মিলিত হবে এবং কোথায় মিলিত হবে, এই হচ্ছে তোমার কাছে কোশ্চেন। তাহলে কখন মিলিত হবে? মিলিত হবে হচ্ছে টি সমান এইচ বাই ভি সময় পরে মিলিত হবে। এইচ হচ্ছে টোটাল বিল্ডিং এর উচ্চতা, ভি হচ্ছে নিচের থেকে নিক্ষেপ করা বস্তুর বেগ। আর কত উচ্চতায় মিলিত হবে? তো আমরা ধরে নিছি ভূমি থেকে এইচ প্রাইম উচ্চতায় মিলিত হবে। তো ভূমি থেকে এইচ প্রাইম উচ্চতাটা কত? এই হচ্ছে ভূমি থেকে এইচ প্রাইম উচ্চতা। এই হচ্ছে ভূমি থেকে এইচ প্রাইম উচ্চতা। বলেন বুঝেছেন কিনা? জি ভাইয়া। শিওর? জি ভাইয়া। ওকে। ভাইয়া আরেকবার কোন জায়গাটা বুঝো নাই আমাকে সেটা বলো, কোন জায়গাটা তুমি বুঝো নাই? আচ্ছা তুমি এটা লিখে নাও ইমু, তুমি এটা লিখে নাও, আমি তোমার সাথে লাগলে এটা নিয়ে পরে আরেকবার কথা বলবো, ঠিক আছে? দুবার তো বললাম, তুমি লিখে নিয়েছো নিশ্চয়ই, পুরোটা পুরোটা তুমি লিখে নাও। আমি আরেকবার ক্লাসের আগে পরে মাঝখানে যে কোনো একটা টাইমে তোমার সাথে 2 মিনিট এটা নিয়ে কথা বলে নিব, ঠিক আছে? আচ্ছা এবারে একটু সামনে যাই, সেটা হচ্ছে প্রাস। তো প্রাসের জন্য কিছু বেসিক সূত্র আছে, ওই সূত্রগুলো অ্যাকচুয়ালি আপনারা জানেন। যেমন প্রাসের জাতীয় সূত্র কি? y সমান কি? y সমান হচ্ছে x tan alpha minus g x square divided by 2u square cos square alpha, এটা আমরা সবাই জানি। প্রাসের পর্যায়কাল বা দোলনকাল t সমান হচ্ছে 2u sin alpha divided by হচ্ছে g। আচ্ছা প্রাসের সর্বোচ্চ উচ্চতার সূত্র জানি, h equals to হচ্ছে u square sin square alpha divided by হচ্ছে twice g। প্রাসের পাল্লার সূত্র জানেন, r equals to কি? r equals to u square sin 2 alpha divided by হচ্ছে g। আলফার ভ্যালু, এখান থেকে আরো ছোট ছোট কিছু সূত্র আসে, আপনি জানেন আলফার ভ্যালু যদি 45 ডিগ্রি হয়, এটা আপনারা সবাই জানেন, ইন্টার ফার্স্ট ইয়ারের পোলাপানও জানে, তখন পাল্লার ভ্যালুটা হবে হচ্ছে ম্যাক্সিমাম। তো পাল্লার সেই ম্যাক্সিমাম ভ্যালু কত? ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি। ভাই
পাল্লার ম্যাক্সিমাম ভ্যালুটা কত? পাল্লার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে ইউ স্কয়ার ডিভাইডেড বাই জি। এইটুকু পর্যন্ত আপনাদের জানা আছে নিশ্চয়ই। তো এইটুকু পর্যন্ত জানা থাকলে এবারে আমি আরেকটা ছোট্ট সূত্র বলছি। এই ছোট্ট সূত্রটার সাথে অনেকেই হয়তো পরিচিত না, একটু কষ্ট করে লিখে নেন যে যদি কোনো একটি প্রাসকে একই আদিবেগে, এই কথাটা লিখেন, একই আদিবেগে আলফা এবং 90 মাইনাস আলফা কোণে নিক্ষেপ করলে একই আদিবেগে আলফা এবং 90 মাইনাস আলফা কোণে নিক্ষেপ করলে ওই প্রাসের পাল্লা সমান হয়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দিব, বাট পুরো বাংলা কথাটা আপনি আগে খাতায় তোলেন। একই আদিবেগে কোনো একটি প্রাসকে আলফা এবং 90 মাইনাস আলফা কোণে নিক্ষেপ করলে পাল্লা সমান হয়। এটা কি লিখছেন সবাই? এর দূর কি লেখা হয়েছে? এই জিনিসটা কি জানি আমরা সবাই? একই আদিবেগে কোন একটা এদেরকে লেখা হয়েছে। গুড। তাহলে খুব সিম্পল কথা, একটু পরের পৃষ্ঠায় চলে যাই। মনে করো কোন একটা প্রাসের আদিবেগের মান ফিক্স, ধরো আদিবেগের মান কিছু একটা 10 মিটার পার সেকেন্ড। এখন এই প্রাসটাকে তুমি একবার আলফা 1 কোণে নিক্ষেপ করলা, মনে করো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং এই প্রাসটাকে তুমি আরেকবার আলফা 2 কোণে নিক্ষেপ করলা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। দুই ক্ষেত্রেই তার পাল্লার মান সমান হবে, গ্যারান্টি। নাইলে তুমি সূত্রে বসায় দেখো, এই যে ইউ স্কয়ার sin 2 আলফা ডিভাইডেড বাই জি, এটাই তো হচ্ছে পাল্লার সূত্র। পাল্লার ইকুয়েশন সেম থাকবে, পাল্লার ইকুয়েশন মানে পাল্লার ভ্যালু সেম থাকবে। করে দেখেন। সো এটা হচ্ছে এই ইনফরমেশনটা আপনি মাথায় রাখবেন যে যদি কোনো একটা প্রাসকে একই আদিবেগে যদি আলফা এবং 90 মাইনাস আলফা 40 ডিগ্রি 50 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি এরকম যদি দুটো অ্যাঙ্গেলে আমরা নিক্ষেপ করি, তাহলে তার পাল্লার ভ্যালু হবে সমান। একটা সেকেন্ড ছোট্ট বন্ধুরা, একটা সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইটুকু বুঝছি একই আদিবেগে ডিফারেন্ট অ্যাঙ্গেলে মারলে, ডিফারেন্ট অ্যাঙ্গেল হইলেই হবে না, সবসময় কি হইতে হবে? আলফা এবং 90 মাইনাস আলফা এই দুইটা কোণে যদি আপনি নিক্ষেপ করেন তাহলে পাল্লার ভ্যালু হবে হচ্ছে সমান। মনে রাখছি আমরা এটা? ঠিক আছে। আরো কিছু কথাবার্তা আছে, যেমন যদি আমার ভুল না হয়ে থাকে, এগুলো একটু মুখস্থ বিদ্যা, ছোটবেলায় মুখস্থ করছিলাম। সেটা হচ্ছে যদি নিক্ষেপণ কোণের মান 76 ডিগ্রি হয়, তাহলে রেখে যা, হ্যাঁ প্লিজ। যদি নিক্ষেপণ কোণের মান 76 ডিগ্রি হয়, তাহলে আর এর মান এবং এইচ এর মান সমান হবে। আল্লাহ হাফেজ, দেখা হবে, বাই। একটা সেকেন্ড, লকটা টানিয়ে দিয়ে যাস, লক। হ্যাঁ, আলফার ভ্যালু যদি 76 ডিগ্রি হয় তাহলে আর এর ভ্যালু এবং এইচ এর ভ্যালু কি হবে? আর এর ভ্যালু এবং এইচ এর ভ্যালু সমান হবে। এইটা হচ্ছে একটা ইনফরমেশন, ম্যাথ করেও দেখতে পারিস তোরা, এরকমটাই আসার কথা, 75.99 বা এরকম কিছু একটা ভ্যালু ট্যালুর দিকে আসবে। এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে, এটাও শর্টকাট সূত্র হিসেবেই আমরা ব্যবহার করব, সেইটা হচ্ছে tan আলফা ইকুয়ালস টু হচ্ছে 4h ডিভাইডেড বাই r। এটাও ওই h এর সূত্র আর r এর সূত্র। h এবং r একটাকে আরেকটা দিয়ে যদি তুমি ভাগ করে দাও, h এবং r একটাকে আরেকটা দিয়ে যদি তুমি ভাগ করে দাও, এই জিনিসটাই চলে আসবে, tan আলফা ইকুয়ালস টু 4h বাই r। এগুলা হচ্ছে মোটামুটি মনে করেন প্রাস রিলেটেড কিছু জিনিসপত্র, যে জিনিসপত্রগুলো আপনাদের ইউজ করতে হবে। আরো একটা জিনিস লাগবে, বলতেই মনে পড়ে গেল, আরো একটা জিনিস লাগবে। এই এমসিকিউটা আমার খুবই পছন্দ, অনেককে এই এমসিকিউটা আছে, আজকের প্রশ্নের ভিতরেই আছে। সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায়, দাঁড়াও এমসিকিউটা কোথায়, আমি একটু যদি খুঁজে বাইর করতে পারি, শেষের দিকে বোধহয়,
পছন্দের এমসিকিউ তো শেষের দিকে রাখছিলাম সম্ভবত। সর্বোচ্চ উচ্চতায় কই গেল? সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ কত? এই যে এই জায়গাটা, এক সেকেন্ড। সবাই একটু দেখেন, সবাই একটু দেখেন, এক সেকেন্ড। কে জানি চ্যাটে কিছু একটা রিপ্লাই দিয়েছেন, ভালো লাগছে। ইমু, ইমু, থ্যাংক ইউ ইমু। আপু আমি তোকে খুব ভালোবাসি, তুই যে এই অ্যানসারটা দিছিস আমি এই অ্যানসারটাই চাচ্ছিলাম। সবাই নিশ্চয়ই চ্যাটে দেখতে পাচ্ছ ইমু কোন অ্যানসারটা দিয়েছে। তাহলে ঝটপট আমি আর দেরি না করে স্ক্রিন শেয়ারে চলে আসি। আমরা ঠিক এরকম একটি এমসিকিউর কথাই তো বলছিলাম। একটি প্রক্ষেপককে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি করে 3 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষেপ করা হলে, বাবারে নিক্ষেপ করে পারতেছে না, ঢিলা দিয়ে পারতেছে না, থ্রো করছি, মেলা মারছি, ঠিককে মারছি, কি বললো? প্রক্ষেপ করা হলে। বাবারে বাংলাটা শিখাই ছাড়বে, বাংলাটা শিখাই ছাড়বে। সুলতানা আসিস এখনো তুই? তাহলে কি বলছে? সর্বোচ্চ উচ্চতায় প্রক্ষেপকটির বেগ কত? এবং এটা অনেকেরই মনে হবে 0। আন্তরিকভাবে দুঃখিত, এটির মান 0 নয়, এটির মান 0 নয়। এটা হচ্ছে আমার প্রথম কথা, এই কথা বুঝছেন কিনা বলেন? এটার ভ্যালু 0 হবে না। তো এটার ভ্যালু কি হবে, কত হবে, কেমনে হবে? আসেন আমরা এই সংক্রান্ত কথাবার্তা বলি। আবারও চ্যাটে কেউ কিছু একটা জানান দিয়েছেন, ভেরি গুড। কে কোথায়? অনেক কিছু এখানে। এ হবে, একজন অ্যানসার দিচ্ছে এ হবে, আমি জানি না, হইতে পারে 3/2 মিটার পার সেকেন্ড, মাইট বি। তাহলে আমি দুই একটা কথা একটু বলে নেই প্রাস রিলেটেড, আরো দুই একটা কথা। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে প্রাসের বেগ দ্বিমাত্রিক। প্রাসের বেগটা হচ্ছে দ্বিমাত্রিক। প্রাসের বেগের দুইটা উপাংশ থাকবে অলওয়েজ, একটা এক্স এক্সিস বরাবর অনুভূমিক উপাংশ, একটা ওয়াই এক্সিস বরাবর উলম্ব উপাংশ। ওয়াই এক্সিস বরাবর উপাংশটা কখনো উপরে হইতে পারে, কখনো নিচে হইতে পারে, কখনো 0 হইতে পারে। কোন উপাংশটা? ওয়াই এক্সিস বরাবর উপাংশটা, ওইটা কখনো না কখনো 0 হইতে পারে, কিন্তু অনুভূমিক উপাংশ কখনো 0 হবে না। সো প্রাসের বেগ হচ্ছে দ্বিমাত্রিক। এবং এটা জানেন নিশ্চয়ই যে প্রাসের ত্বরণ হচ্ছে একমাত্রিক। ঠিক আছে, প্রাসের ত্বরণ একমাত্রিক। প্রাসের শুধুমাত্র একটাই ত্বরণ, সেটা হচ্ছে তার অভিকর্ষজ ত্বরণ, সেটা হচ্ছে তার জি এর মান। তো অভিকর্ষজ ত্বরণ জি সর্বদাই কাজ করে হচ্ছে নিচের দিকে। এইটুকু হচ্ছে কথা। আরেকটু কথা থাকে, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায়, যেটা বলতে চাইছিলাম। সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় কি হয়েছে? সর্বোচ্চ উচ্চতায় বেগের তো দুইটা উপাংশ থাকে। তো বেগের উলম্ব উপাংশ, এটা একটু মনোযোগ দিয়ে বুঝে নে সবাই। বেগের উলম্ব উপাংশ সর্বোচ্চ উচ্চতায়, প্রাসের বেগের উলম্ব উপাংশ vy এর মান 0। 0 কে 0? বেগের উলম্ব উপাংশটা 0, বেগের অনুভূমিক উপাংশটা 0 না। বেসিক্যালি বেগের অনুভূমিক যে উপাংশটা আছে সেই উপাংশটা আসলে একটা সমবেগ, অর্থাৎ পুরো রাস্তায় প্রাসের বেগের অনুভূমিক উপাংশ কখনো চেঞ্জ হয় না। এবং এই vx সমান কি? vx সমান হচ্ছে u cos আলফা। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বলতেছি, কিন্তু খুব চিপা দিয়ে বলতেছি, এটাই আসলে মেইন কথা। ইম্পর্টেন্ট কথা চিপায় লেখা থাকে, এরকম না। অনুভূমিক উপাংশটা কত? অনুভূমিক উপাংশটা হচ্ছে u cos আলফা। প্রাসের পুরো গতিপথে, প্রাসের পুরো গতিপথের সকল বিন্দুতে অনুভূমিক উপাংশের মান সেম। এই জন্যই প্রাসের যে অনুভূমিক উপাংশটা আছে, এই অনুভূমিক উপাংশটাকে কখনো কখনো সমবেগ, কখনো কখনো না, চাইলেই সমবেগ বলা যায়। একটা বাংলা লাইন সবাই খাতায় লিখেন, একটা বাংলা লাইন সবাই খাতায় লিখেন, লিখেন। প্রাসের বেগের অনুভূমিক উপাংশ সমবেগ বা ধ্রুববেগ। প্রাসের বেগের অনুভূমিক উপাংশ, প্রাসের বেগের অনুভূমিক উপাংশ সমবেগ বা ধ্রুববেগ। প্রাসের বেগের অনুভূমিক উপাংশটা সমবেগ বা ধ্রুববেগ, অলওয়েজ কনস্ট্যান্ট, একই থাকবে সব সময়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল উলম্ব উপাংশ, এটা গেল অনুভূমিক উপাংশ। তো লব্ধি বেগ বা মোট বেগ যাই বলেন না কেন, তো ওই লব্ধি বেগটা ওই স্কয়ার হবে।
সবকিছু হবে টবে, সবকিছু হওয়ার পরে আসলে কোনো কাহিনীই নাই, ওইটা ওই ইউ কজ আলফাই আসবে। ভি সমান আসবে হচ্ছে ইউ কজ আলফা। কেন ইউ কজ আলফা আসবে এটা কি বুঝতে কারো অসুবিধা আছে? ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার টোটালটার উপরে রুট, এইটা দিলেই তো আমরা ভি পাচ্ছি। তো ভি ওয়াই এর মান তো 0, এই পুরোটা হয়ে যাচ্ছে 0। আছে কি ভি এক্স স্কোয়ার পুরোটার উপর রুট, তার মানে ভি এক্স, তার মানে হচ্ছে ইউ কজ আলফা। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম সবার এদ্দুর যদি হয়ে থাকে আমি একটু এই এমসিকিউটাই চলে যাই, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ কত? সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ হচ্ছে ইউ কজ আলফা। এবার আপনি বসান, ইউ কজ আলফা বসাইলে যা আসবে তা। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 3 cos 60 ডিগ্রি। cos 60 এর ভ্যালু কত? cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, 3/2, 1.5 কইতে পারতো, সেটা ওরা কয়ও নাই। 1.5 মিটার পার সেকেন্ড। অ্যানসার হচ্ছে এইটা। সবাই কি ক্লিয়ার? নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। জি ভাই। ইমু, জি ভাইয়া। স্বর্ণা, রিপা, যারা আসিস, জি ভাইয়া। ওকে। আমাদের মোটামুটি গতিবিদ্যা নিয়ে যে সকল থিওরি আমরা টুকটাক আলোচনা করতে চাইছি এইটুকু করে নেন। অ্যানসার তো হয়ে গেল, একটা এমসিকিউ আমরা আগায় থাকলাম। তাহলে এইটুকু নিয়ে মোটামুটি আমাদের যা কথাবার্তা বলার সেটা আমরা বলছি। আর একটা ছোট্ট টপিকের একটু 2 লাইন কথাবার্তা থাকে, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার রৈখিক বেগ ও কৌণিক বেগ। এইটা বলেই আমরা চলে যাব হচ্ছে কিছু এমসিকিউ সলভ করার জন্য। ঘড়ির কাঁটার রৈখিক ও কৌণিক বেগ। খুব সহজ। ফার্স্টে আমরা কৌণিক বেগে আসি, কারণ কৌণিক বেগের জন্য আমাদের ডিরেক্ট সূত্র আছে। আমরা অনেক কিছু করছি, নিউটনিয়ান বলবিদ্যা পড়ছি, গ্যাস টেস্ট পড়ছি, অনেক কিছু করছি। কৌণিক বেগ নিয়ে আমাদের অনেক কথা হয়েছে। সরল চুম্বিত স্পন্দন পড়ছি। সো কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু কি? ওমেগা ইকুয়ালস টু হচ্ছে টুয়াইস পাই ডিভাইডেড বাই টি। টি মানে কি? টি মানে হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল। তো যদি সেকেন্ডের কাঁটা হয়, এই দোলনকাল বা পর্যায়কাল হচ্ছে 60 সেকেন্ড। যদি মিনিটের কাঁটা হয় তখন এই দোলনকাল হচ্ছে 60 ইনটু 60 সেকেন্ড। এবং যদি ঘন্টার কাঁটা হয় তখন দোলনকাল কত দোলনকাল? 12 ইনটু 3600। শাবাশ। ঘন্টার কাঁটা হলে 60 ইনটু 60 ইনটু 12, কারণ ঘড়ির কাঁটা আসলে 12 ঘন্টা পর পর। এখন ঘড়ির কাঁটা কোথায় আমি জানি না, এখন ঘড়ির কাঁটা 4:30টায়। তো এটা 12 ঘন্টা আগে ভোর 4:30টায় এখানে ছিল, বা আরো 12 ঘন্টা পরে আগামীকাল ভোর 4:30টায় ওখানেই থাকবে। সো ঘন্টার কাঁটার পর্যায়কালটা ভুল করেন না। আর কৌণিক বেগ যদি হয়ে যায় তাহলে আসলে রৈখিক বেগে তো কোনো কাহিনীই নাই। রৈখিক বেগে কোনো কাহিনী নেই। রৈখিক বেগ ওমেগা ভি সমান হচ্ছে আর ওমেগা। আর কি জিনিস? আর হচ্ছে কাঁটার দৈর্ঘ্য। বলেন কারণ। ভাইয়া এই যে সেকেন্ডটাই কাটায় কৌণিক বেগ, তারপরে ঘন্টায় কাটায় কৌণিক বেগ, ওইগুলো একটু বইলা দিতেন যদি। মানে কি মান বলে দিব? জি, এমসিকিউ তো মান থাকে। মান তো আমি পারি না। তুমি আমাকে মান বলছো কেন? মান আমি পারি না। মান কি আমি মুখস্থ করে রাখছি নাকি? ভাগ কর, তোর কাছে ক্যালকুলেটর আছে, মানে যদি তুই মুখস্থই রাখতে চাস, তোর কাছে ক্যালকুলেটর আছে, তুই ক্যালকুলেটরে মারি দিলে আসবে। তো ক্যালকুলেটর কই? আসেই। হ্যাঁ তো পারো। মানে টুয়াইস পাই বাই টি, তাহলে সেকেন্ডের কাটা হইলে কত হবে? টুয়াইস পাই ডিভাইডেড পাই বাই 30। হ্যাঁ, পাই বাই 30, দ্যাট মিন্স 1/10, তার মানে 0.11 সামথিং, 0.11 বা 0.12 এরকম কিছু।
0.11 বা 0.12 এটা হচ্ছে সেকেন্ডের কাটার কৌণিক বেগ। এগুলো আমরা লিখবো নাকি এখন বসে বসে? ছি ছি ছি, কি বলতেছিস তুই এগুলা? হ্যালো, বইয়ে তো ঘন্টাটা সেকেন্ডেরটা দেওয়া আছে কিন্তু মিনিটেরটা দেওয়া নাই। তো বাইট করো তুমি মিনিটেরটা। তুমি এটা কি বলতেছো? 5 মাসে কি তুমি মানে অন্য দুনিয়ায় চলে গেছো? ওমেগা সমান কি হবে? পাই বাই 1800 হবে আর কি, তাই না? যদি আমি খুব বেশি ভুল না করে থাকি 36 পাই বাই 1800। তো কর, এটা ক্যালকুলেটরে মারলে ভাই, এটা ক্যালকুলেটরে মারলে কত হবে? 1 বাই 600। 1 বাই 600 করলে কত হয়? 1 বাই 600 করলে ওরে বাবা রে, কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য একটু। কর, ক্যালকুলেটরে কর করে দেখ, যেটা আসবে সেটাই অ্যান্সার হবে, সেটাই অ্যান্সার আসবে। এ আর এমন কি? সবাই বুঝতে পেরেছি? তাহলে এই হচ্ছে টোটাল গতিবিদ্যা, এই হচ্ছে টোটাল গতিবিদ্যা। মানে এখান থেকে এমসিকিউ আসতে পারে, এখান থেকে সচরাচর বেশি বেশি এমসিকিউ আসে। ঠিক আছে, তো আসেন এবার আমরা কিছু এমসিকিউ সলভ করি। নাফিসা আপু, নাফিসা আপু আপনি কি আমাদের সাথে আছেন? নাফিসা, জি ভাইয়া আছে। আমরা এখন কিছু এমসিকিউ সলভ করব আপু। আপনি দয়া করে, দয়া করে কোনো এমসিকিউর প্রশ্ন খাতায় লিখতে যাবেন না। আল্লাহর রাস্তে, তুই গতকালকে এমসিকিউর কোশ্চেন খাতায় লিখতেছিলি? জি ভাইয়া, মানে ওই তথ্যগুলো লেখার সময় আবার স্লাইড চলে যেতেছিল, কোনো হিসাব করতে পারতেছিলাম না। তুমি স্লাইড চলে যেতেছিল মানে কি? অদ্ভুত। ওকে, স্লাইড চলে যাবে না, শুনেন কথা শুনেন, স্লাইড চলে যাবে না। সবাই খাতা কলম নেন, খাতা কলমটা এতক্ষণও নিছেন, এবার এমসিকিউ সলভ করবেন। ক্যালকুলেটর ছাড়াই আমরা চেষ্টা করব সকল এমসিকিউ সলভ করতে, ঠিক আছে? কারণ এই এমসিকিউ গুলো আমি সিলেক্ট করছি হচ্ছে আমাদের বিগত বেশ কয়েক বছরের ঢাকা ভার্সিটি, বিগত বেশ কয়েক বছর মানে গত 5-7 বছরের ভিতরেই থাকার চেষ্টা করছি, যখন উইদাউট ক্যালকুলেটরের আমলটা চলতেছে সেখানেই আমি থাকার চেষ্টা করছি, সেখানেই থাকছি। তো বেশিরভাগ ক্ষেত্রেই আর সাল তারিখ লেখাই আছে, বুঝবো যে কোনটা যদি 2004 সালের কোশ্চেন হয় তাহলে বুঝবো যে আসলে এটা ক্যালকুলেটর দিয়ে আসলে সলভ করা দরকার, সেটা করব। আদারওয়াইজ আমরা সবগুলো উইদাউট ক্যালকুলেটর সলভ করব। একটা কোশ্চেন আপনার স্ক্রিনে আসবে, সবাই মনোযোগ দিয়ে শুনেন, না শুনলে আবার বলবেন। কেউ কোশ্চেন তুলবেন না, আপনাকে আমি এই পুরো কোশ্চেন সহ যা আছে পুরো ক্লাসের পিডিএফ পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আপনি শুধু অঙ্কটা সলভ করবেন, শুধু এমসিকিউ সলভ করবেন। ক খ গ ঘ বা এ বি সি ডি 4টা অপশন আছে। আপনি মাইক্রোফোন অন করে আমাকে বলতে চাইলে বলবেন, আপনি চ্যাটে আমাকে, আমাদের চ্যাট একটা বক্স আছে, কেউ কেউ কথাবার্তা বলে, আপনিও চাইলে বলতে পারেন। আমি কিছু কিছু ক্লাস বাইরে এরকমও নিছি যেখানে আসলে মনে কর 45-50 জন স্টুডেন্ট আছে এবং সবাই চ্যাটে কমিউনিকেট করতেছে, কেউ কেউ হয়তো কথা বলে, বাট এই এমসিকিউর ক্ষেত্রে এবিসিডি অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে তো আপনাকে একটা কোশ্চেন দিব এবং একটা এমসিকিউ সলভ করার জন্য ভাই তুমি বোর্ড পরীক্ষায় বা পাবলিক ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কোথাও তুমি আসলে 50-55 সেকেন্ডের বেশি পাবা না। 100% এমসিকিউ আমরা লিখতে পারবো না, সেটা ধরে নিয়েই 50-55 সেকেন্ড, নট মোর দেন 1 মিনিট, 50-55 সেকেন্ডটা হচ্ছে জেনুইন, এই টাইমের ভিতরেই হওয়া উচিত, এই টাইমের ভিতরেই হওয়া উচিত। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? আসেন আমরা এমসিকিউ সলভ করি। একটা এমসিকিউ দেখবেন, সেটা সলভ করবেন, আমি ইনস্ট্যান্ট এটা সলভ করে করে সামনে চলে যাব, বসে থাকবো না আমরা, আমরা করে করে সামনে চলে যাব। আমি আপনাকে সময় দিব, দ্রুততার সাথে সলভ করবেন, অ্যান্সার বলবেন, দ্রুততার সাথে সলভ করবেন, অ্যান্সার বলবেন। ঠিক আছে, আসেন আমরা এমসিকিউ সলভিং এর দিকে চলে যাই। স্টার্ট করেন। কারো অ্যান্সার করা হলে আমাকে চ্যাটে জানাইতে পারেন। 10 কেজি ভাড়া বস্তুর উপর সহজ, সহজ এমসিকিউ।
সাকিন বোধহয় অ্যানসার দিছিস নাকি? কেউ একজন অ্যানসার দিয়েছেন? ব্যাস অনেক হয়েছে। 10 কেজি ভরের বস্তুর উপর এত মানের বল প্রয়োগ করার ফলে তাহলে টোয়াইস F ইকুয়ালস টু হচ্ছে F ইকুয়ালস টু MA। M কত? M হচ্ছে 10 কেজি ইনটু ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 60 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা হচ্ছে 30। তার মানে F এর মান কত? F এর মান হচ্ছে 300 ধরে নিলাম। তাহলে m ভরের বস্তুর উপর 5f মানের বল প্রয়োগ করায়, তাহলে 5f মানের বল প্রয়োগ করলাম 5 ইনটু 300, এইটা বল প্রয়োগ করায় m ভরের বস্তুর ত্বরণ হয় কত? ত্বরণ হয় 50 মিটার পার সেকেন্ড। তাহলে 5 এ 5 কাটা, 10 এ 10 কাটা, m এর মান 30 কেজি। ভেরি গুড। m এর মান কত হয়ে গেল? m এর মান হয়ে গেল হচ্ছে 30 কেজি। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দ্রুততার সাথে, আরো দ্রুততার সাথে সলভ করতে পারতে হবে। নেক্সট এমসিকিউ। এর পরবর্তীতে আপনারা হয়তো স্লাইডে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা এমসিকিউ হচ্ছে ডাইরেক্ট গ্রাফ। তো এখানে আসলে আমাদের ওরকম কথাবার্তা হয়তো নাও বলা লাগতে পারে। গ্রাফ দেখেন, দ্রুত অ্যানসার দেন ABCD। 10 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে মার্ক করে ফেলেন। এগুলো কোশ্চেন পড়ার সাথে সাথে এটা মার্ক করে ফেলতে হবে, এটা ইম্পর্টেন্ট কথা। 10 মিটার পার সেকেন্ডটা অঙ্ক হইলে ইম্পর্টেন্ট কথা হইতো, এখন ওটা ইম্পর্টেন্ট কথা না। আর ব্যাসার্ধের বৃত্তে একটা পথে ঘূর্ণায়মান একটি কণার ত্বরণের সূত্র বের করতে বলছে। সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কণার ত্বরণ সমদ্রুতিতে। তো আমরা সূত্র কি জানি? এটা একটু কঠিন জিনিস খেলে দিছে, সুন্দর। a সমান, তোমরা কি জানো a সমান হচ্ছে v²/r। a সমান v²/r, এটা কি তোমরা জানো না সবাই? তো এই যে সমদ্রুতি কথাটা কইছে, এটারে কাজে লাগাবেন কখন? এটারে তো এখনই কাজে লাগাবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন হালকা করে? আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যেহেতু v কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট উঠায় দেন। তাহলে a প্রপোর্শনাল কি হবে? a প্রপোর্শনাল হবে হচ্ছে 1/r। তাহলে হলো তো, তাহলে কোনটা হবে? এই হবে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা এরকম না আর কি, মানে এই হবে আর কি। যা হয়েছে এটাই আর কি। ডি নাম্বার। সবাই বুঝতে পারছি? নেক্সট ওয়ানটাও হালকা করে আমরা দেখতে পাচ্ছি গ্রাফ। নেক্সট ওয়ানটাও গ্রাফ। একটি গাড়ি সোজা রাস্তায় থেকে ত্বরণের মাধ্যমে যাত্রা শুরু করলো। কিছু সময় পরে গাড়িটি মন্দনের মাধ্যমে থেমে যায়। বলো, এটার অ্যান্সার বলেন। এটা হচ্ছে আমাদের এমসিকিউ নাম্বার 3। এমসিকিউ নাম্বার 3 এর নাম্বার হবে কোনটা? এ এ হয় নাই? সি নাম্বার। কে আপনি? ডি ডি সি নাম্বারটা কে অ্যানসার দিছে? সি নাম্বার। কে আপনি? কে আপনার নাম কি? নাম বলতে ভয় পাচ্ছে ভাইয়াটি, বাট এটির অ্যানসার হবে হচ্ছে সি নাম্বার। তোমরা খেয়াল করো, তোমাকে কি বলছে? ত্বরণের মাধ্যমে যাত্রা শুরু করলো। কার মাধ্যমে যাত্রা শুরু করছে? ত্বরণের মাধ্যমে। এবং গ্রাফটা কার বনাম কার? গ্রাফটা হচ্ছে এস বনাম টি। এস বা এক্স। এস বা এক্স দ্বারা কি বোঝায়? এস বা এক্স দ্বারা বোঝায় কি? সরণ। আর এটা কি? এটা হচ্ছে টি। তো খেয়াল করো, এখন তোমাকে বলছি যে অনেকগুলা ফ্যাক্টর আছে, ঠিক আছে? আস্তে মিউটে থাকো সবাই, 1 সেকেন্ড। ফার্স্ট কথা হচ্ছে যে কি? ফার্স্ট কথা হচ্ছে সমত্বরণের গ্রাফ। তো সমত্বরণের গ্রাফ কি রকম হয় এটা তোমাকে দেখানো হয়েছে। সমত্বরণের গ্রাফ হয় এরকম। এখন আবার বলছে জিনিসটা কি করবে? যেখান থেকে রওনা দিচ্ছে সেখানেই ফেরত আসছে। তো খেয়াল করো, এই বিন্দুটা যদি এ বিন্দু হয় এবং এই বিন্দুটা যদি বি বিন্দু হয়, এ বিন্দুর ওয়াই অ্যাক্সিসের কোঅর্ডিনেট কত? 0।
বি বিন্দুর ওয়াই এক্সিস এর কোঅর্ডিনেট কত 0, তার মানে এ বিন্দুতে বস্তু ওয়াই এক্সিস বরাবর যেখানে ছিল বি বিন্দুতে বস্তুটা ওয়াই এক্সিস বরাবর সেখানেই ছিল, অর্থাৎ বস্তু সরণ একই জায়গায় আছে, একই একই পূর্ববর্তী স্থানে ফেরত আসে। সো অ্যানসার হচ্ছে সি নাম্বারটা। কারো আপত্তি থাকলে, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা সামনে যাব। তাহলে আমরা সামনে এগিয়ে গেলাম। এর পরেরটাও বেসিক্যালি একটি গ্রাফ, মানে এই সবগুলো ঢাকা ভার্সিটির গত 2-3 বছর 4 বছরের ভিতরে আসা। এইটার অ্যান্সার বলেন। চ্যাটে জানাইতে পারেন, বলতে পারেন, যেটা সুবিধা হয়। বি নাম্বার ভাইয়া। ভাইয়া বি নাম্বার। এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার। সবাই বুঝতে পারছেন আশা করি। সমবেগে চলছে, সো কিছুক্ষণ সমবেগে চলছে, এরপরে কি হয়েছে, এরপরে ঢালটা হচ্ছে নিচের দিকে নামছে, মন্দন। তো মন্দনের সাথে সম্পর্কটা তো আসলে আপনি জানেন, গ্রাফ আপনি দেখছেন। শুরুতে গ্রাফ গুলো যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে এই জিনিসপত্রগুলো এখন আপনি ইজিলি সলভ করতে পারবেন। নেক্সট ওয়ান, এইটা সলভ করেন, অ্যান্সার বলেন। এমসিকিউ নাম্বার 5, এটা 5 নম্বরে আছে। সুন্দর। অ্যান্সার বলেন, মনে করেন না আমি নাই। সি বলছে একজন, বাকিদের মতামত কি? জি ভাইয়া সি হবে। ভাইয়া সি হবে। সবাই যেহেতু বলছে সি হবে, তাহলে সি হবে। ক্যালকুলেশন আর করলাম না, নিশ্চয়ই সবাই একমত হয়েছে। কনফিউশন থাকলে বলবে। নেক্সট এমসিকিউ তে চলে যাচ্ছে। আরো একটি গ্রাফ, এটাই বোধহয় মানে অনেকগুলো গ্রাফ ছিল, এটা লাস্ট কিনা জানি না। একটি পাথরকে একটি উঁচু জায়গা থেকে ফেলে দেওয়া হলো, নিচের কোনটি এর গতিকে প্রকাশ করে? ভি সমান ইউ প্লাস জিটি, এ কোনটা নাম্বার। অ্যান্সার হবে? সি নাম্বার। এত কথার কি আছে, এ নাম্বার কি করে অ্যান্সার হইল? এটা হচ্ছে এস, এটা মানে হচ্ছে সরণ, এটা মানে হচ্ছে সময়। সরণের সাথে সময়ের সম্পর্ক হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে গ্রাফ হবে কিরকম? গ্রাফ হবে হচ্ছে এরকম। বি নাম্বারও হবে না, কারণ এটা হচ্ছে বেগ। বেগের সাথে সময়ের সম্পর্ক কি? বেগের সাথে সময়ের সম্পর্ক আইদার ওইটা বা আইদার এইটা। তো অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার। কারো কনফিউশন থাকলে বলেন। গ্রাফ এখনো আত্মস্থ হয় নাই আপনাদের, গ্রাফ এখনো আত্মস্থ হয় নাই। কারো কি কনফিউশন আছে? সুলতানা, তুমি অ্যান্সার দিছিলা, তোমারটা ভুল হয়েছিল যদিও। সাকিন, তুই কি আসিস না ঘুমাইছিস না বাড়ি গেছিস? নাফিসা, তুমি কোথায়? ক্লিয়ার করে দিলাম, ধরে নিলাম বুঝতে পারছেন। না বুঝলে বলবেন, দয়া করে না বুঝলে বলবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা গ্রাফ। 17-18 সালে আসছে, দেখেন 17-18 সালে আসছে, বললাম তো। এই সবগুলাই এই সবগুলাই ঢাকা ভার্সিটি গত 2-4 বছরের মধ্যে আসা। এগুলো যদি ক্র্যাক করতে না পারি তাহলে কপালে বেশ খারাপই আছে। যে গ্রাফ গুলা দিচ্ছি ওগুলা ভালোভাবে অ্যানালাইসিস করবেন, মানে ভালোভাবে শিখবেন আর কি অ্যানালাইসিস করবেন। 6 নাম্বার হয়েছে, এবারে যাই 7 নাম্বারে। কোথায় কি এগুলা এত আবর্জনা কেন ভাই? এমনি পরিষ্কার করে দিচ্ছি, করেন, অঙ্ক করেন।
ভাইয়া এ। ভাইয়া 400 মিটার। এ হবে। আবার যদি অ্যান্সার এ আসে তাহলে এই হবে। স্থির অবস্থা থেকে গাড়ি একটি, তার মানে ইউ এর ভ্যালু হচ্ছে 0। 10 সেকেন্ড পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? s ইকুয়ালস টু হাফ a t স্কয়ার, তার মানে হচ্ছে 400 হবে অ্যান্সার। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আমরা নেক্সট এরটাই চলে যাচ্ছি, 8 নাম্বার এমসিকিউ। এইটা আসলে খুবই সহজ, খালি ফর্মুলা দেখবেন, অ্যান্সার বলবেন। অ্যান্সার বলেন। বি নাম্বার। এটা হচ্ছে চকলেট, গিফট দিল, একটা গিফট মুছে দিলাম। তারপর হচ্ছে নেক্সট ওয়ান। কোথায় নেক্সট ওয়ান ভাই? এই যে নেক্সট ওয়ান। কত সময় পরে পাথরটি ভূপৃষ্ঠে ফেরত আসবে? বি নাম্বার অ্যান্সার। গুড। কত সময় নিচ থেকে নিক্ষেপ করা হয়েছে, সে উপরে উঠে আবার ফেরত আসছে, তো তার মানে আসলে এটা হচ্ছে তার পর্যায়কাল বা দোলনকাল। দ্যাট মিনস যদি আমি ভুল না করে থাকি তাহলে টোয়াইস ইউ বাই জি হবে নিশ্চয়ই। তাহলে হয়তো হয়েই গেল 2 × 4.9 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 9.8। অ্যান্সার হবে হচ্ছে 1। সবাই পেরেছেন? সবাই পেরেছেন। চলে যাচ্ছি পরেরটায়, চলে আসছি পরেরটায়। ক্লিয়ার? এটা আমরা সলভ করেছি অলরেডি, এটা আমরা সলভ করেছি। ডান। ওকে, নেক্সট আরো একটা গ্রাফ দেখতে পাচ্ছি। সরণ বনাম সময় লেখচিত্রটি সমবেগে বস্তুর গতি নির্দেশ করে। বি নাম্বারটা না ভাইয়া ডি। সরণ বনাম সময় লেখচিত্রটি, তার মানে সবগুলাই সরণ বনাম সময় লেখচিত্র। এটার অ্যান্সার তো আসলে দেওয়াই আছে, তোরা কেউ খেয়াল করস নাই। এটার অ্যান্সারটা বি, সেটা আমি কারেক্ট করতে পারি নাই। তোরা আমার কথা শোন, তোরা আমার কথা শোন, সবাই কেউ চিল্লাপাল্লা করিস না। সেটা হচ্ছে সরণ বনাম সময়, এস বনাম টি এর গ্রাফ তো আমরা দেখছি, এবং সেই গ্রাফ দেখাইছিলাম কেমনে? সেই গ্রাফ দেখাইছিলাম হচ্ছে এমনে। বুঝতে পারছিস? তো এটা কি সরণ বনাম সময়ের লেখচিত্র, y ইকুয়ালস টু mx। সো এখানে আসলে একটাই অ্যান্সার, এটা আসলে অ্যান্সার বলবো কিনা, এটা তো আসলে সরণের সাপেক্ষে যদি আঁকি, সরণ বনাম সময়, সেটা আবার সমবেগ বুঝাচ্ছে, y ইকুয়ালস টু mx। এখানে জাস্ট m এর ভ্যালু নেগেটিভ, ঠিক আছে? অ্যান্সার এটা ঠিক আছে, m এর ভ্যালু নেগেটিভ, m এর ভ্যালু নেগেটিভ, এখানে জাস্ট ঋণাত্মক ধার বোঝানো হচ্ছে। তাহলে এখানে বেগের মান কি হ্রাস পাচ্ছে? বেগের মান হ্রাস পাচ্ছে এরকম একটা কথা বললে, বেগ ঋণাত্মক কার্ভ কেন? আচ্ছা, বেগ ঋণাত্মক কার্ভ হইতে পারে যদি বস্তুটা হচ্ছে সমবেগে, ওটা তো আসলে পতনশীল বস্তুর জন্য ছিল, এটা v বনাম t ছিল। এখানে আমার ধারণা সঠিক উত্তরটা নাই, সঠিক উত্তরটা আসলে এইটাই। কোনো ফরম্যাটে আসলে ওইটাকে ফেলা যাচ্ছে না, এটাকে আসলে অনেক অনেক ফরম্যাটে জোর করেও ফেলা যাচ্ছে না। সঠিক উত্তরটা এটাই, সমবেগে সরণ বনাম সময় লেখচিত্রটি এইটাই। ওইটা হইতে পারে না, ওইটা হইতে পারে না। ঠিক আছে, চলে আসি আমরা পরেরটায়। কোথায় পরেরটা? এই হচ্ছে পরেরটা, ক্লিয়ার করে দিচ্ছি 1 সেকেন্ড। এটা আমার খুব পছন্দের এমসিকিউ, খুব পছন্দের। 1.5 1.5 অ্যান্সার আসছে একটা, 1.5 পছন্দের এমসিকিউ। যেহেতু একজন অ্যান্সার বলে দিছে, আমাকে তো আসলে বাধ্য হয়ে শুরু করতে হচ্ছে। সেটা হচ্ছে এই পাশে হচ্ছে কি 150 কিলোমিটার, দুই গাড়ির মধ্যবর্তী দূরত্ব একে অপরের দিকে আসতেছে। একটা মানে এই এমসিকিউ আর কি এককালে টাইটেল ছিল, এটা হচ্ছে বোঝে না সে বোঝে না এমসিকিউ।
এই সংক্রান্ত একটা সিনেমা আছে, খুবই চমৎকার, অনেকেই দেখে থাকবে তোমরা। তাই আর কি, মুখোমুখি একটা সংঘর্ষ হবে, এই গাড়িটাও যাচ্ছে ওর দিকে ভালোবেসে, এই গাড়িটাও ওর দিকে ভালোবেসে, প্রচুর ভালোবাসা, ভালোবাসায় মুখোমুখি একটা সংঘর্ষ হবে। এর ভেলোসিটি দেওয়া আছে 60, এর ভেলোসিটি দেওয়া আছে 40, কিছুই করার দরকার নাই কারণ সবকিছু কিলোমিটার 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 এবং আওয়ার এবং অ্যান্সারটাও আওয়ারে আছে। তাহলে এখানে দেখো, এখানে এই বিষয়টা ইম্পর্টেন্ট বুঝাটা, সেটা হচ্ছে এই যে ট্রাকটা আছে, ট্রাকটা ওই কারের কাছে যাচ্ছে বা ট্রাকটা ওই কারের দিকে যাচ্ছে। এই যে কারটা আছে, প্রাইভেট কারটা, এই প্রাইভেট কারটাও ওই ট্রাকটার কাছে যাচ্ছে বা ওই ট্রাকটার দিকে যাচ্ছে। বুঝতে পারছি? এই ঘটনাটা এখানে ঘটছে, দুজনেই একে অপরের কাছে আসতেছে। দুজনেই কি হচ্ছে? দুজনেই একে অপরের কাছে আসতেছে। আমিও তোর বাড়ির দিকে যাইতেছিলাম, তুইও আমার বাড়ির দিকে আসতেছিলি, তাইলে আমরা কি অনেক তাড়াতাড়ি মিলিত হব রাস্তায়? কেন? কারণ আপেক্ষিক বেগটা এখানে বেশি। তো এখানে ওই দুটো গাড়ির আপেক্ষিক বেগটা কত? আপেক্ষিক বেগটা হচ্ছে 60 + 40, দ্যাট মিনস এদের আপেক্ষিক বেগটা হচ্ছে 100 কিলোমিটার/আওয়ার। বুঝতে পারছিস নিশ্চয়ই? তাইলে এটা হচ্ছে ভি, ওইটা হচ্ছে এস। তাহলে এস ইকুয়ালস টু ভিটি, ক্যালকুলেশন করলে টি এর ভ্যালু 1.5 আওয়ার আসবে। কে দিছিলেন অ্যান্সারটা? ওর করা আছে, ও আগে থেকে করছে অঙ্কটা, সেই জন্য দেখে অ্যান্সার দিছে। কে দিছিলি অ্যান্সারটা? হ্যাঁ ভাইয়া, এই অঙ্ক আগে একবার করছিলাম। কে আপনি? আপনার নাম জানি না আমি। জুবাইর। জুবাইর, কি অবস্থা? থ্যাংক ইউ। ঠিক আছে, আমি এই অঙ্কের ডাটা পাল্টাই দিব, হুবহু একই ফরম্যাটের অঙ্ক, ডাটা পাল্টাই দিতে হবে, আমার মনে থাকবে। ঠিক আছে জুবাইর, ধন্যবাদ। জুবাইর, ভালো আছিস তুই? তুই কোন এলাকায় আছিস? দেশের কোন প্রান্তরে আছিস তুই? জি ভাইয়া, বগুড়া। বগুড়া। বগুড়ায় জানি কি এশিয়ার দই, তাই না? জি ভাইয়া। আমি 4টা সম্ভবত পাতিল আনছিলাম এশিয়া থেকে, অনেক মারামারি করে। আমি আনি নাই, একটা কোচিং এ ক্লাস নিতে গেছি, ওই কোচিং এর ভাইরা আমাকে, ভাইদেরকে রিকোয়েস্ট করছি, বাইরে টাকা দিছি আর এনে দিছি আর কি। যাই হোক, তো 4 বাতি আনছিলাম, 4 কেজি সম্ভবত, বা ইউনিটটা যাই হয় আর কি। যে নিয়ত করছিলাম এইটা অমুকের বাড়ি বা খালার বাড়ি, ওই যে 2-1 জনকে দিব আর কি। পুরোটাই নিজে খেয়েছি, মানে নিজের বাসার মানুষজন মিলে খেয়েছেন, কোথাও দিতে পারি নাই। খুব স্বাদ, শুকর আলহামদুলিল্লাহ, বেশ টেস্ট। জি ভাইয়া। সবার নিশ্চয়ই হয়েছে, এই এমসিকিউটা সবার নিশ্চয়ই হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি পরের এমসিকিউ। পরের এমসিকিউ কোথায়? এই যে এই অঙ্কের অ্যান্সার সবার আগে সুলতানা বলবে। ডি হবে। ডি নাম্বার। ওইটা তো আমি তো লিখে দিয়েছিলাম, মনে আছিল, এমসিকিউটা দেখছিলাম তো। অ্যান্সার হবে হচ্ছে ডি। আর একাধিক জন চ্যাটে অ্যান্সার দিছে। কে এটা? ওর নাম দেখতে হয়, নাম দেখার জন্য আমার একটু গ্যাঞ্জাম করতে হয়, কেন জানি এই গ্যাঞ্জামটা করতে হয়। প্রিয়া, হাই প্রিয়া আপু, ভালো আছেন? ওকে, শেষ হয়ে গেল, আমরা বুঝতে পারছি। চলে যাচ্ছি পরের এমসিকিউতে। কোথায় পরের এমসিকিউ? বেশ অনেকবার আসছে, অনেক জায়গায়, রেলগাড়ির মতো। বেশ একটা ভালো, একটা শক্তিশালী এমসিকিউ বলে মনে হচ্ছে আমার। করেন দেখি, অ্যান্সার বলেন আমাকে। এটা আমাদের 14 নম্বর এমসিকিউ। 40 প্রতি মিনিটে। খুবই চমৎকার, খুবই চমৎকার, খুবই সহজ এমসিকিউ। বি। বি, ওকে, আমি শিওর না, আরো 2-1 জন বলুক। তাহলে আর এর ভ্যালু দেওয়া আছে 2 মিটার প্রতি মিনিটে, টি এর ভ্যালু 60 সেকেন্ড। এই যে এটা দেখা মাত্র টি এর ভ্যালু 60 সেকেন্ড লিখে ফেলতে হবে দ্রুত। এরপরে 30 বার আবর্তন করে, এন এর ভ্যালু এ তো হবে। এ হবে। গুড, মাল্টিপল অ্যান্সার আসছে। এ হবে বলে নাফিসা কি আওয়াজ দিলি নাকি একটা হঠাৎ করে? তাহলে রৈখিক বেগ বাইর করতে বলছে, তাহলে ভি সমান হচ্ছে আর ওমেগা,
তাহলে r ইনটু ওমেগা কত হবে? ওমেগা হবে টুয়াইস পাই ইনটু n ডিভাইডেড বাই t। এটাও একটি অত্যন্ত শক্তিশালী সূত্র, নিশ্চয়ই আপনারা সবাই জানেন, প্রচুর প্রচুর ব্যবহার, এটা থেকে প্রচুর এমসিকিউ করতে হয়েছে এবং হবে সামনে। তাইলে এবার আপনি সবকিছুর ভ্যালু বসালেন, পাই যেহেতু আছে আপনার তো কোনো সমস্যাই নাই, তাহলে 2 ইনটু 2 পাই ইনটু উপরে হচ্ছে n এর মান তো 30, কে জানি চ্যাটেও কি একটা লিখলো, চ্যাটে একজন বি লিখলো নাকি, তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 30 ডিভাইডেড বাই 60, তাহলে এখানে থাকছে হচ্ছে 2 2 2 কাটা টুয়াইস পাই হয় না? টুয়াইস পাই তো হয় বোধহয় নাকি, আমার তো তাই আসলো। নাফিসা বি বলেছে, তাহলে আমিও বি তেই ডাক দিলাম, আমারও মোটামুটি আসছে, নাফিসারও আমার মতো আসছে। ভালো স্টুডেন্টদের সাথে যখন এমসিকিউ মিলে তখন আসলে একটু মন ভালো লাগে, এটা আমার ছোটবেলা থেকে। ঠিক আছে নাফিসা, সাকিন আসিস তুই? আচ্ছা এই এটার आंसर বি হবে, এটার आंसर বি হবে, চয়েস পাই হবে। হ্যাঁ ভাইয়া বি হবে। হ্যাঁ বি হবে, গুড, ঠিক আছে তাহলে ক্লিয়ার। নেক্সট ওয়ান, হাইট বাস, সুন্দর এমসিকিউটা সুন্দর, আপনারা পড়তে থাকেন, আমি একটু ফর্মুলাটা লিখি, এই ফর্মুলাটা অঙ্ক করতে করতেই দেখাই দেওয়া হবে। মোট তো না, সরি, গড় বেগ চাইছিলাম, গড় বেগের মান বের করতে বলা হয়েছে। তো গড় বেগের সূত্রটা আসলে খুবই সহজ, গড় বেগ ভি বার লিখতে পারেন, ভি বার সমান হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট দূরত্ব, সরি মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। তো একটা গাড়ি উত্তর দিকে 90 মিটার পথ 15 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে গাড়িটা প্রথমে উত্তর দিকে গেল হচ্ছে 90 মিটার, খুব ভালো কথা, 90 মিটার সে গেল, এবার সে পরবর্তীতে দ্রুত ঘুরে দক্ষিণ দিকে, ও উত্তর আর দক্ষিণ তো একই দিক হয়ে গেল, মানে একই এক্সিস বরাবর হয়ে গেল, সহজ হয়ে গেল বিষয়টা। তাহলে দ্রুত ঘুরে সে কি করছে? দ্রুত ঘুরে সে একটা পৈতালি করছে আর কি, পৈতালি করে, কে জানি চ্যাটে কিছু একটা অ্যান্সার দিচ্ছেন, আমি দেখতে পারি নাই। হ্যাঁ এ হবে, এ হবে লিখছে, 90 মিটার গেছে আর 40 মিটার সে ফেরত আসছে, এই 20 সেকেন্ড সময়কাল গাড়িটির গড় বেগের মান কত? তাইলে কিভাবে করছেন আপনারা? সরণ তো আসলে ভেক্টর রাশি, তাহলে উপরে হচ্ছে 50, সরণের ভ্যালু হচ্ছে 50 ডিভাইডেড বাই মোট সময় 20, ঠিক আছে 2.5 মিটার পার সেকেন্ড। সবার সাথে মিলেছে? নাফিসা এভাবেই করছিস? এভাবেই করার কথা। হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে চলে যাচ্ছি হচ্ছে পরেরটায়, দ্রুত শেষ করে দেয়, আর 5টা এমসিকিউ আছে। একটি পাথরকে 45 মিটার উঁচু দালানের উপর থেকে ভূমির সমান্তরালে 16 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাস, এটা প্রাসের একটা বিশেষ কেস, আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাস, একটা প্রাসকে ভূমি থেকে কি করা হয়েছে? একটা প্রাসকে ভূমি থেকে 45 মিটার উঁচু দালান থেকে 16 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সমান্তরালে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এই বেগের আসলে কোনো ইম্প্যাক্ট নাই। পাথরটি ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে? সূত্র হবে h হচ্ছে হাফ জিটি স্কয়ার। কেন? কারণ এটা হচ্ছে আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাস, প্রাসটা নিক্ষেপ করছে আনুভূমিক ভাবে, ওই বেগের উপরে, প্রাসের ওই বেগের সাথে জি এর কোনো সম্পর্ক নাই, ভূমিতে পৌঁছাচ্ছে মানে বস্তুটা আসলে এই 45 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে 45 হচ্ছে হাফ জি টি স্কয়ার, তার মানে 90 ডিভাইডেড বাই জি, জি এর মানকে যদি আমি লিখি 10, জি এর মানকে আমি 10 লিখছি, 9.8 এর বদলে এটাকে একটু সুন্দর ছোট্ট করে 10 লিখেছি, করে দেখি তাহলে কি আসে, পরেরটা পরে ডিসিশন নিব। তাহলে 3 এর চাইতে একটু কম হবে, অ্যান্সার হবে 2.8। বলেন বুঝছেন কিনা? বেশ শর্টকাটে করছি।
মানে বেশ শর্টকাটে বলছি আসলে। টি স্কয়ার, তাহলে টি স্কয়ারের ভ্যালু কত আসবে 9, তার মানে টি এর ভ্যালু কত আসবে, টি এর ভ্যালু আসবে হচ্ছে 3, কারণ কথা হচ্ছে টি এর ভ্যালু 3 আমি চাচ্ছি না, আমি তো এখানে 9.8 এর বদলে 10 লিখছি, তাহলে 9.8 বসাইলে 9.8 বসাইলে সংখ্যাটা তো আরেকটু বড় আসতো, সংখ্যাটা আরেকটু বড় আসতো। অ্যান্সার 3 লিখবো আমরা, এটার অ্যান্সার আমরা 3 লিখবো। 2.8 আসবে না, 3 এর কম আসবে না জীবনে, 3 এর কম আসবে না, এটা 3 এর বেশি আসবে। ক্যালকুলেটর দিয়ে করো তো, যার কাছে ক্যালকুলেটর আছে, এটার অ্যান্সার মানে 9.8 যদি আমি বসাই, কি ক্যালকুলেট করবা শুনো, t সমান হচ্ছে √2/h/g, g এর ভ্যালু 9.8 বসাও, এটা 3 এর চাইতে বেশি তো আসে তাই না, g এর ভ্যালু 9.8 বসাইলে ওই মানটা 3 এর চাইতে 3.03 আসবে, 3.03 আসবে, ঠিক আছে, অ্যানসার হচ্ছে 3, ঠিক আছে, 3 হচ্ছে আমাদের অ্যানসার। নেক্সট ওয়ান, বন্দুকের গুলি সবাই পারেন এখন, এই মুহূর্তে সবাই পারেন। অর্ধেক হয়, গুলিটি আর কত দূর যাবে, x এর ভ্যালু হচ্ছে s/3, দ্যাট মিন্স হচ্ছে ওরে বাবা 0.04 ডিভাইডেড বাই 3, তো আমি বললাম হ্যালো তোরা আছিস, হালকা করে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম বোধহয়, ফেরত এসেছি, আবার আসিয়াছি ফিরে এই তোমাদের মাঝে। তাহলে গুলিটি আর কত দূর যাবে, ইন্টারনেট কানেকশন বলে স্টেবল, কত বড় খারাপ চিন্তা করছস, কত বড় খারাপ। তাহলে 40 কে যদি তুই 3 দিয়ে ভাগ করিস তাহলে 3 × 39, অ্যান্সার হবে হচ্ছে 0.013, তাই তো হওয়ার কথা। কত আসে, 40 ডিভাইডেড বাই 3 করলে তো 3 × 39ই হয় তাই না, 3 × 39 হয়, তার মানে সংখ্যাটায় 13 ঘটিত কিছু একটা থাকবে। আর তোর কি দিয়ে কি ভাগ ছিল, 0.04 কে তুই হচ্ছে 3 দিয়ে ভাগ করছিলি, করছো, এটা ক্যালকুলেটর দিয়ে করো তো ভাইয়ারা, কত আসে, 0013 আসে নাকি, না 0013 আসে, এটাই তো আসবে তাই না, এটা আসবে, এটাই তো স্বাভাবিক, 3 × 39, বুঝছেন, মানে আমি আসলে ইনস্টিংক্টিভলি ধুপধাপ করে লিখে বসাই দিচ্ছি, বাট আপনারা বুঝছেন কিনা, এরকম বসাই দিতে হবে, এরকম বসাই দিতে পারলেই বুঝবেন যে আসলে দ্রুত এমসিকিউ করতে পারতেছেন, অ্যানসার দেখে গেস করে ফেলছি, ও 3 × 39, কারণ 4 কে ভাগ করবেন কত দিয়ে, 4 কে আপনি 3 দিয়ে ভাগ করবেন, সো এটা 13 ছাড়া অন্য কিছু আসার সম্ভাবনা নাই। এখন যদি আশেপাশে দেখতাম 12 আছে বা 14 আছে, ঠিক আছে, এরকম যদি মাল্টিপল জিনিসপত্র থাকতো তাইলে আসলে একটা ঝামেলা হইতো যে আমাকে বুঝতে হইতো অন্য কি একটা হবে। হ্যাঁ, প্রিয়া চ্যাটে জানালো অ্যানসারটি, থ্যাংক ইউ প্রিয়া আপু। আমরা পরেরটায় চলে আসি, সুষম ত্বরণ সম্পন্ন একটি গাড়ি দ্বিতীয় সেকেন্ডে 10 মিটার, এটা সেই অঙ্কটা যেই অঙ্কটার জন্য স্পেশালি একটা শর্টকাট সূত্র আমরা দেখে আসছিলাম, যে দ্বিতীয় সেকেন্ডে, তাহলে t1 এর ভ্যালু কত, t1 এর ভ্যালু 2, যেখানে s1 এর ভ্যালু কত, s1 এর ভ্যালু 10 ভাইয়া, 10 হবে অ্যানসার, ভেরি গুড। আমি একটু করে আসি, আর t এর ভ্যালু কত, t2 এর ভ্যালু হচ্ছে 3, যেখানে তা তো হবেই, আর s2 এর ভ্যালু কত, s2 এর ভ্যালু হচ্ছে 20, তাহলে s2 - s1 ডিভাইডেড বাই t2 - t1, এটা করলে আপনি অ্যানসার পেয়ে যাচ্ছেন কত, অ্যানসার হচ্ছে 10। বুঝছি না সবাই বুঝতে পারছি না, চলে যাচ্ছি পরেরটায়, 19 নাম্বার। একটা ট্রেন 30 মিটার/সেকেন্ড বেগে চলা অবস্থায়, 30 মিটার/সেকেন্ড বেগে চলা অবস্থায়, তার মানে কাহিনী আছে আদিবেগ, ব্রেক করে, এটা তার মন্দন, এক্সিলারেশন দেওয়া আছে, চতুর্থ সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করবে, গুড, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র, যেখানে মন্দন রয়েছে, সূত্র আমি কি লিখবো, আমি লিখবো s of th সমান u -
হাফ অফ a ইনটু টুয়াইস t মাইনাস 1 সবকিছুর ভ্যালু বসান 30 মাইনাস 5/2 ইনটু 2 ইনটু 4 মাইনাস 1 ক্যালকুলেশন করেন অ্যান্সার বলেন এ বলছে একজন 12.5 12.5 সুন্দর সবাই সবাই জিতেছেন হ্যাঁ জয়যুক্ত হয়েছে চ্যাটে অ্যানসার জানিয়েছেন দু একজন ধন্যবাদ ঋত্বিক রিতা ধন্যবাদ লাস্ট এইটা এই টাইপসের এমসিকিউ কথা শুনেন এই টাইপসের এমসিকিউ আপনারা অনেক সলভ করছেন তো আমি আসলে বেশি এমসিকিউ আসলে আমরা এখানে অ্যাকোমোডেট করতে পারি নাই মোটামুটি 20টার মতো এমসিকিউ আমরা চেষ্টা করছি সলভ করার জন্য তো এই ধরনের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন করে জিনিসপত্র বাইর করার এমসিকিউ প্রচুর প্রচুর আসবে তো এটার জন্য একটু অঙ্কটা আপনারা করবেন আমি অঙ্কটা দিচ্ছি আপনাদেরকে আপনারা একটু অধৈর্য হয়ে 3 নাম্বার ভাইয়া 10 হবে গুড ভেরি গুড একজন অ্যানসার বলে দিয়েছেন একজন বেশ ভালো লেগেছে বাট আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ছোট্ট দুটো কথা একটু বলে নিতে চাই সেটা হচ্ছে যদি আপনার স্মরণ দেওয়া থাকে স্মরণ যদি x হয় x যদি আপনার স্মরণ হয় তাহলে স্মরণকে যদি আপনি সময়ের সাপেক্ষে ব্যবকলন করেন ddt of x করেন ddt of x করলে আপনি পাবেন হচ্ছে v আর এই যে v-টা আছে এই v-টাকে যদি আপনি ddt করেন অর্থাৎ এটাকে যদি আপনি ddt of v করেন তাহলে আপনি পাবেন হচ্ছে ত্বরণ এইটা হচ্ছে এক ধরনের কথা এই ধরনের এমসিকিউ বেশি আসে ঠিক এর উল্টা ধরনের এমসিকিউটাও আসে কি উল্টা ধরনের এমসিকিউ ইন্টিগ্রেশন অফ vdt করলে আমরা কি পাবো ইন্টিগ্রেশন অফ vdt করলে আমরা পাবো হচ্ছে x এবং ইন্টিগ্রেশন অফ adt করলে আমরা পাবো হচ্ছে v তো এই জিনিসটা নিশ্চয়ই তোমাদের সবারই জানা আছে তারপর একবার একটু বলে গেলাম ঠিক আছে এবার আপনি চাইলেই এইটুকু লিখে নেওয়া হয়েছে এইটুকু জানি স্মরণকে ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সিলারেশন ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করলে স্মরণ ত্বরণকে ইন্টিগ্রেশন করলে ভেলোসিটি ঠিক আছে তাহলে এইটা সলভ করে ফেলেন কত হবে একজন অ্যানসার বলে দিবেন যদিও 3 সেকেন্ড পরে ত্বরণের মান 3 সেকেন্ড পরে কলম কোথায় 3 সেকেন্ড পরে ত্বরণের মান কত তার মানে হ্যাঁ চ্যাটে আরেকজন অ্যানসার জানিয়েছেন সি অ্যানসার জানিয়েছেন একজন ওকে তাহলে ddt আচ্ছা আমি ইন্টিগ্রেশনই করি তাহলে 3t² ডিভাইডেড বাই 3 প্লাস 4t 3 কাটা এবার এটাকে ডিফারেন্সিয়েট করলে টুয়াইস t প্লাস 4 তাহলে অ্যাক্সিলারেশন সমান আমি কি পাইলাম 6 হবে টুয়াইস t প্লাস 4 আই থিং 6 হবে 10 আসছে একজন ঘুমের থেকে উঠে এসে বলে 6 হবে পরে টাইমের ভ্যালু যদি বসাই তাহলে 2 * 3 প্লাস 4 3 দুগুণে 6 তারপর হ্যাঁ জয়যুক্ত হয়েছে মানে সত্যের জয় হয়েছে সত্য হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ডিসি ডি এ কোনোটাই হবে না মানে ডি হবে বুঝতে পেরেছি সবাই বুঝতে পেরেছি আশা করি নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন ডি সি ডি একই জন সি একই জন ডি মানে যে যা ইচ্ছা যা পাচ্ছি সব বলে যাচ্ছি ভাই যেটা লাগে সেটা হলেই তো হইলো সব বলে যাব এরকম একটা ব্যাপার সেপার আর কি আচ্ছা শোনেন ভাইয়া একটা হ্যাঁ বলেন কি বোর্ড দেখা লাগবে
ভাইয়া আরেকটা টপিক ছিল, ওইটা ভাই আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এই কিছুটা থেকে ছেড়ে দিলে বুঝতো এইটা। আচ্ছা ঠিক আছে, তুই একটু সাথে থাক, আমি একটু ওটা তো খালি তুই ডিসকানেক্ট হয়ে গেছিলি, সবাই তো ডিসকানেক্ট হয় নাই। আমি একটু সবার সাথে টুকটাক কথাবার্তা বলে ছেড়ে দিব। সুলতানা কামাল, সুলতানা কামাল আপনি যান, আপনার ছুটি, আপনার ক্লাস ক্লাস শেষ। আমি একটু বাচ্চাদের সাথে কিছু কথাবার্তা বলি। তোর কিছু বলার আছে সুলতানা? নাইলে আমি তোকে ক্লাস থেকে বের করে দিচ্ছি। খোদা হাফেজ। জি না ভাইয়া। কি? ওকে ঠিক আছে, যাও, আল্লাহ হাফেজ, পরে কথা হবে, বাই বাই, আল্লাহ হাফেজ। যায় না কেন? ওকে, তাহলে ফার্স্ট ইয়ারের প্রীতি কোথাকার? প্রীতি মাইয়া, রীতা, স্বর্ণা আছে। আচ্ছা শুনো, ওই এখানে তো কেউ কেউ আছে তাহলে আর যে এভাবে সর্ট আউট করতে ইজি হবে বোধহয়। কেউ কেউ তো আছেন যারা অ্যাকচুয়ালি লিজেন্ডসে ভর্তি আছেন, তাই না? লিজেন্ডসে ভর্তি আছেন এরকম কিছু মানুষজন আছেন না, যে লিজেন্ডসে আপনি ওই মানে আমাদের ভার্সিটি ভর্তি প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন, এরকম কেউ কেউ কি আছেন? এরকম কেউ কেউ আছেন না? নিশ্চয়ই তো। ভাই জি ভাই আছে। ইমুর তো প্রবলেম আছে, আমার থেকে একটা ম্যাথ দেখায় নিবে, ইমু আমার থেকে একটা ম্যাথ দেখায় নিবে বা একটা টপিক বুঝিয়ে দিবে। এরকম যারা আছে, যারা হচ্ছে লিজেন্ডসে ভর্তি আছো, তোমরা চলে যেতে পারো ক্লাসে, তোমরা চলে যেতে পারো। আমি একটু মানে একটু সর্ট আউট করার জন্য তোমাদের সাথে, তোমাদের সাথে তো আকাশের যোগাযোগ হয়, আমি তোমাদের সাথে মেসেঞ্জারে কানেক্টেড হয়ে নিব, ঠিক আছে? কোনো কথাবার্তা থাকলে আমরা বলবো, ঠিক আছে? তোমরা চলে যেতে পারো। যারা যারা লিজেন্ডসে ভর্তি আছো, লিজেন্ডসে যারা ভর্তি আছো তারা চলে, ঠিক আছে? ইমু তুই থাক, ইমু তুই থাক, সুমাইয়া তুমি চলে যেতে পারো। লাবণ্য তুই কি ভর্তি আছিস? না, তুই বোধহয় ভর্তি নাই, তাহলে তুই একটু থাক আমার সাথে। লাবণ্য একটু থাক আমার সাথে। ঋত্বিক তুই কি ভর্তি আছিস? লিজেন্সে ভর্তি আছিস? জানি না ভাইয়া। জি ভাই ভর্তি আছি। ওকে ঠিক আছে, তাইলে তুইও চলে যা, রেগুলার ক্লাস ক্লাস করিস। আর পোলাপান যারা ভর্তি আছে ওদেরকে বলবি রেগুলার ক্লাস করতে, বা নতুন পোলাপানকে বলবি আসে ক্লাস ক্লাস করে যাওয়ার জন্য, ঠিক আছে? লাগলে আমার একটা ক্লাস